আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। তোমরা কেমন আছো সবাই? আশা করি মহান আল্লাহর অশেষ রহমতে বেশ ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমরা ঈদ পরবর্তী সময়ে আবারও উপস্থিত হতে পেরেছি। মহান আল্লাহ আমাদেরকে আবার উপস্থিত হবার তৌফিক দান করেছেন। সেই মহান আল্লাহর দরবারে আমরা শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। সবাইকে একটু দেরি করে হলেও ঈদ মোবারক। স্বাভাবিকভাবেই ঈদের সময় তো ঈদের মত বিনিময় করা উচিত, রাইট? কিন্তু যেহেতু লাইভ ক্লাসটা বন্ধ ছিল, সো ঈদ মোবারকটা একটু দেরি করে আমি তোমাদের জানাচ্ছি। আমাকে ঠিকঠাক শোনা যাচ্ছে কি না, ইন দ্য মিন টাইম আমাকে একটু জানাও। সো সবাইকে ঈদের শুভেচ্ছা, একটু দেরি করে ঈদ মোবারক। আলহামদুলিল্লাহ, আমরা আশা করছি সবার চমৎকার ঈদ কেটেছে। আর যদি ছোটোখাটো কোনো বিষয় থাকে যেগুলো হয়তো বা প্রত্যাশিত ছিল না, তারপরেও আমি সবাইকে বলবো যে অবশ্যই সেগুলোকে ইগনোর করতে হবে। কারণ ছোটোখাটো কিছু জীবনে জরাজীর্ণ থাকতেই পারে। হ্যাঁ, এগুলোকে খুব বেশি আমলে নেওয়া যাবে না। এনিওয়ে, শেষ করছি প্রথম ইন্ট্রো। আমরা গত দিন পর্যন্ত আলোচনা করেছিলাম ডে 18 পর্যন্ত। আর আমি বারবার তোমাদের বলেছিলাম যে অবশ্যই অবশ্যই তোমরা আমাকে রিভিশনের বিষয়টা শতভাগ কনফার্ম করবে। কারণ রিভিশনটা ঠিকমতো তোমরা যদি না করো, বেসিক্যালি এই আয়োজনটা সার্থকতা কোনোভাবে ফুটে উঠবে না। আলহামদুলিল্লাহ, অনেকেই কথা রেখেছ, অনেকে রিভিশন চালিয়ে গেছো। ইভেন এমনও হয়েছে যে ঈদের দিনে অনেকে মেসেজ করেছে। অ্যান্ড ব্যাপারটা খুবই মজার যে কমেন্টটা এরকম ছিল যে স্যার ঈদের দিনেও কি রিভিশন চালাবো? তো আমি বললাম যে হ্যাঁ, ঈদের দিনও তুমি রিভিশন চালাবে যদি তোমার মনে হয় ঈদের নামাজ পড়ে এসে গরু কুরবানি করে, বা তোমার যদি অন্য কোনো কাজ না থাকে এরপরে, সো তুমি এটা কন্টিনিউ করো। দ্যাট মিনস কিছু তো রয়েছেই যারা একেবারেই ডেডিকেটেড স্টুডেন্ট, যারা এটা শেষ দেখে ছাড়বে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, তোমরা অনেকেই আছো নাছোড় বান্দা, ছুটিটাকে ছুটি মনে করনি, লেগেছিলে চুম্বকের মতো। এবং সত্যিকার অর্থে সফল হবার জন্য এটির কোনো বিকল্প নেই। এখনও যে সময়টা আছে, লেগে থাকো, পুরোনো ক্লাসগুলো রিভিশন করতে থাকো। অলরেডি এই ক্লাসগুলোর যে মজা, সেটা কিন্তু তোমরা পাওয়া শুরু করেছো অনেকে, যার প্রাপ্তি স্বীকার তোমরা অনেকেই করছো। তো আজকে বেসিক্যালি আমরা ডে, আজকে হচ্ছে আমাদের ডে কত বলো তো? ডে হচ্ছে 19তম দিনে আমাদের দুইটি লেকচার হবে। প্রথম লেকচারটা হচ্ছে কত বলো তো? হ্যাঁ, 35, ভাবা যায়। এবং পরের লেকচারটি হচ্ছে 36। 35 হয়তো বা আমি 1 আওয়ারের মতো নেব, আর 36টা হচ্ছে 30 মিনিটের মতো নেব। মানে হচ্ছে গিয়ে দুটো ক্লাস মিলে 1.5 ঘন্টার ভিতরে শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। এই 1.5 ঘন্টা আমার সঙ্গে তোমাকে থাকতেই হবে, বিকজ 25 দিনে ইংরেজি শিখি, এটা তোমার ইংরেজি শেখার শেষ যাত্রা। তো চলো শুরু করি আজকের আয়োজন। নিশ্চয় তোমাদের মনে আছে গতদিনে কিন্তু আমরা রাইট ফর্ম অফ ভার্ব পড়াচ্ছিলাম, তার একটা পার্ট হয়েছিল। আজকে কিন্তু আমরা শুরু করব কি পার্ট বলো তো? আমরা দ্বিতীয় পার্ট শুরু করব। চলো আমরা ক্লাসে ফিরে যাই। তো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে আরেকটি বিষয় নিয়েও আমরা কথা বলবো, সেটি হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স। দ্যাট মিনস আমরা কিন্তু দুইটা টপিককে আজকে মূল ফোকাস দেব। রাইট ফর্ম অফ ভার্বসের পার্ট 2 অর্থাৎ শেষ অংশ, এবং তার সাথে কন্ডিশনাল সেন্টেন্সটা। কারণ কন্ডিশনাল সেন্টেন্স কিন্তু একেবারেই বলা যায় যে ইংরেজির একেবারে স্বতন্ত্র একটা টপিক। তো সেই ক্ষেত্রে আমি একটু শিরোনাম দিয়ে রাখি যেন তোমরা পরে বুঝতে পারো যে এই টপিকের মধ্যেই কন্ডিশনাল সেন্টেন্সটাও রয়েছে। ওকে, সো কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে ফার্স্টে কথা বলবো, তারপরে আমরা রাইট ফর্ম ভার্বসের আরও যে রুলসগুলো, ইউজিং আদার কনজাংশনস, অন্যান্য যে কনজাংশনসগুলো সেগুলো, ইউজিং আদার কনজাংশনস, এরপরে হচ্ছে আদার রুলস, অন্যান্য যে আরও কিছু রাইট ফর্ম ভার্বসের রুলস রয়েছে সেগুলো। তো এখন আমরা দেখব কন্ডিশনাল সেন্টেন্স। তো কন্ডিশনাল সেন্টেন্স দ্যাট মিনস যেটাকে আমরা বলি শর্তমূলক বাক্য। আমরা এমন অনেক কথাই বলি, যদি তুমি আসো আমি যাব, যদি না তুমি এটা বলো আমি বলবো না। এই যদি যদি না এমন বাংলা অর্থ রয়েছে বলেই ইংরেজিতে কন্ডিশনাল সেন্টেন্সের জন্ম হয়েছে। সো মনে রেখো, কন্ডিশনাল সেন্টেন্স মানেই হলো কমপ্লেক্স সেন্টেন্স, সেখানে দুইটি সেন্টেন্স থাকে, এবং এক্ষেত্রে নির্দিষ্ট একটা নিয়ম মেনে প্রিন্সিপাল ক্লজ অনুযায়ী সাবঅর্ডিনেট ক্লজ হয়। অর্থাৎ আমি যখন ক্লজের কথা বলেছিলাম একটা ক্লাসে দেখে নিও, সেইখানে বলেছিলাম যে প্রিন্সিপাল ক্লজ কি।
এই একটা সেন্টেন্স দেখে আরেকটা সেন্টেন্স নিরূপণ করার যে নিয়মটা, দুইটা বাক্য থাকবে, সেখানে শর্তের একটা ব্যাপার থাকবে, এটাই হচ্ছে মূলত কন্ডিশনাল সেন্টেন্স। ইংরেজিতে কন্ডিশনাল সেন্টেন্সের সংখ্যা হলো 4টা। আমি প্রথমত একটু এক নজরে দেখিয়ে দিই। প্রথমটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল, দ্বিতীয়টাকে সেকেন্ড কন্ডিশনাল, তারপরে থার্ড কন্ডিশনাল, এবং আরেকটি রয়েছে যেটিকে বলা হয় মিক্সড কন্ডিশনাল। একটু একটু করে বোঝাই কন্ডিশনাল সেন্টেন্সগুলো আসলে মূলত কি, ইংরেজিতে কেন এগুলো এসেছে, বা এটাই যখন রাইট ফর্ম অফ ভার্বে ব্যবহার হয় সেটা কিভাবে হয়। আচ্ছা, একটা বাক্য তুমি খেয়াল করো, আমি বাংলায় যদি বলি যে তুমি যদি কঠোর অধ্যয়ন করো বা অধ্যাবসায় করো তুমি পরীক্ষায় উত্তীর্ণ হবে, আমি এখানে যদি কথাটি যুক্ত করেছি, শর্ত জুড়ে দিয়েছি, যদি তুমি অধ্যয়ন করো তবেই উত্তীর্ণ হবে। তুমি যদি নীল এবং হলুদটাকে মেশাও, তোমরা যারা জানো না একটু জেনে রাখো, এটা রঙের একটা বিষয়, নীল এবং হলুদের মিশ্রণে একসাথে কিন্তু সবুজে পরিণত হয়। ওকে, সো এখানেও একটা শর্ত জুড়ে দেওয়া হয়েছে যদি। তাহলে প্রথমত একটা ছোট্ট নোট তোমাদেরকে আমি দিয়ে রাখি, সেটি হচ্ছে কোনো বাক্যতে যদি ইফ থাকে অথবা আনলেস থাকে, মোটামুটি এই দুইটা হচ্ছে মেন কন্ডিশন। ইফ বা আনলেস দিয়ে যে বাক্যগুলো থাকে সেখানে বাক্যের সংখ্যা থাকবে দুইটা, ইফ বা আনলেস দিয়ে একটা আর কমা দিয়ে আরেকটা, ঠিক আছে? তার মানে দুইটা বাক্য থাকবে। এমন যদি থাকে তাহলে সেগুলোকে বলা হয় কন্ডিশনাল সেন্টেন্স। আমি কন্ডিশনাল সেন্টেন্স। তো আমার কি মনে হয় জানো, যে পৃথিবীতে এই সহজ রুলটা, শর্টকাটটা দেখার পর সম্ভবত আর দ্বিতীয়বার কেউ এই ভুলটা আর করবে না, যে কন্ডিশনাল সেন্টেন্স কি বা চিনতেও কোনোভাবে ভুল হওয়ার কথা নয়। ওকে, সো ইফ বা আনলেস থাকলে সেটা কন্ডিশনাল। সো এই বাক্যটা কন্ডিশনাল, এই বাক্য কন্ডিশনাল, এগুলো কন্ডিশনাল। কিন্তু কন্ডিশনালের মধ্যে যে প্রকার রয়েছে সেগুলো নিয়ে কথা বলবো, বা ওই প্রকারগুলোর কেন আগমন হয়েছে ইংরেজিতে সেটাও জানার চেষ্টা করব। তো এখানে যদি আমরা কোনো একটা কথা জেনারেল ট্রুথ হিসেবে বলি, একেবারে সাধারণ সত্য, অথবা সায়েন্টিফিক ফ্যাক্টস, বৈজ্ঞানিক কোনো বিষয়, অথবা হ্যাবিচুয়াল ফ্যাক্ট, অভ্যাসগত কোনো কর্ম, তাহলে সেটিকে ফার্স্ট কন্ডিশনালের মধ্যে রাখতে হয়। তো এই ফার্স্ট কন্ডিশনালের মধ্যে রাখার ক্ষেত্রে ইংরেজি গ্রামারিয়ানরা বলছে যে আপনাকে কষ্ট করে দুইটাই স্ট্রাকচার মনে রাখতে হবে, দুইটাই স্ট্রাকচার মনে রাখতে হবে, STRUCT, স্ট্রাকচার, স্ট্রাকচার 1 অ্যান্ড স্ট্রাকচার 2। আমি দুইটাই স্ট্রাকচার দিচ্ছি তোমাদের জন্য। আরেকটি বিষয় যেটা, সেটা হলো যে তোমাদের এখন নোটস করতে হবে না, পরবর্তীতে তোমরা নোটসগুলো করে নেবে, আমি শেয়ার করব তোমাদের এই নোটসটাই তোমাদের পেজে, তোমাদের গ্রুপে। তো ফার্স্টে হচ্ছে ইপের পরের প্রথম বাক্যটা হবে প্রেজেন্ট টেন্স, পরেরটা হবে ফিউচার টেন্স। আমি শর্টকাটে লিখলাম, প্রথমটা প্রেজেন্ট, পরেরটা হচ্ছে ফিউচার। ইপ প্লাস প্রেজেন্ট প্লাস ফিউচার। একটু ব্র্যাকেটটা দিয়ে দিই আর এটাকে একটু অন্য কালার করে দিই, কেমন? এটাই সাধারণ কথা, যদি তুমি কঠোর অধ্যয়ন করো তুমি পরীক্ষায় উত্তীর্ণ হবে। অর্থাৎ ইপের পরের বাক্যটি সাধারণত প্রেজেন্ট টেন্স, পরেরটা ফিউচার টেন্স। এটা একেবারেই বলা যায় যে জেনারেল ট্রুথ, সাধারণ একটা সত্য কথা। হ্যাঁ, মানে সাধারণ কথা, সাধারণ কথা, এর ভিতরে সায়েন্টিফিক ফ্যাক্টস কিছু প্রকাশ পাচ্ছে না। কিন্তু যদি এমন কোনো বাক্য হয় যেটা একেবারে সায়েন্টিফিক ট্রুথ রয়েছে যার ভেতরে, তাহলে সেইটার প্যাটার্ন একটু চেঞ্জ হয়ে যাবে। সেটা হলো এই বাক্যটা, ইফ ইউ মিক্স ব্লু অ্যান্ড ইয়েলো, যদি তুমি নীল এবং হলুদ মেশাও ইউ গেট গ্রিন, তুমি সবুজ পাবে। তাহলে ইপের পরে এটা প্রেজেন্ট টেন্স, তুমি খেয়াল করো, এবং ইপের পরে প্রেজেন্ট টেন্স এবং পরেরটাও কিন্তু প্রেজেন্ট টেন্স। সো এইটা হচ্ছে একটা সূত্র। এমন হাজার হাজার বাক্য প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুমি পাবে, দেখতে পাবে। যেমন এরকম প্রশ্ন থাকে যে ইফ ইউ হিট আয়রন, অর্থাৎ যদি তুমি লোহায় তাপ দাও, ইট টার্নস ইনটু রেড, এটা লাল রঙে পরিণত হয়। এটাও বৈজ্ঞানিক সত্য। তাহলে আমরা যখন কোনো জেনারেল ট্রুথ দেখতে পাবো তখন হচ্ছে এই স্ট্রাকচার, আর যদি আমরা কোথাও সায়েন্টিফিক ফ্যাক্টস দেখতে পাই তাহলে হচ্ছে এই স্ট্রাকচার। এই হ্যাবিচুয়াল অ্যাকশনস আর হচ্ছে জেনারেল ট্রুথের ক্ষেত্রে এই হচ্ছে শর্টকাটটা। ক্লিয়ার? আমার মনে হয় এটা নিয়ে তোমাদের ভিতরে আর কোনো দ্বন্দ্ব থাকবে না। আশা করি খুব ইজিলি তোমরা এটা সলভ করতে পারবে। সো এটাই জাস্ট প্রতিযোগিতামূলক যে কোনো পরীক্ষায় এই প্রশ্নটাই হয়তো বা এভাবে আসবে যে ইফ হি ক্লোজ টু মি I will notify him
যদি সে খুব আমার কাছাকাছি আসে তাহলে আমি বিষয়টি তাকে অবগত করব। পরীক্ষায় যেটা হবে, এই ক্লোজের জায়গায় ফাঁকা থাকবে, নোটিফাই জায়গায় ফাঁকা থাকবে। ওকে, সো এরপরে অপশান হিসেবে হয়তোবা বলবে যে বলো তো বাছাধন যে এখানে আসলে কি হবে। হয়তো প্রথমটায় দিল সিএলও এসিএস ক্লোজেস, এরপরেরটাই দেওয়া হলো ধরো নোটিফাই অবগত করা, অথবা থাকলো যে ইফি ক্লোজেস, আর কমা দিয়ে থাকলো উইল নোটিফাই। তাহলে তুমি তো নিশ্চিত হয়েছো যে এটা হচ্ছে জেনারেল ট্রুথ। অতএব ইপের পরেরটা হবে প্রেজেন্ট টেন্স, ওকে, আর পরেরটা হবে ফিউচার টেন্স, যেটা কিনা শুধুমাত্র বি নাম্বারে রয়েছে। সো এটাই হচ্ছে সঠিক বাক্য। তো এমন হর হামেশায় তুমি অনেক কথা বলো বা তোমাকে বলতে হতেই পারে, যদি তুমি আমাকে আমন্ত্রণ জানাও তাহলে আমি যাব, শর্তমূলক বাক্য। যদি আকাশে তারা ওঠে তাহলে রাত হবে। তো আকাশে তারা উঠলে রাত হবে, এটা চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য। সুতরাং ওটা হবে ই প্লাস প্রেজেন্ট। ওকে, তো এইভাবে বাংলা বুঝে তোমাকে এই দুই ক্যাটাগরির মধ্যে নিয়ে আসতে হবে। বাট একটা বিষয় তোমাকে মাথায় রাখতে হবে যে ফার্স্ট কন্ডিশনাল মানেই হলো এই ঘটনাটা বাস্তব, এটা হচ্ছে ট্রু, এটা রিয়েল একটা ব্যাপার। এটা কি ব্যাপার? এটা রিয়েল ব্যাপার। কিন্তু যখনই আমরা কোনো কাল্পনিক জগতে প্রবেশ করি তখনই মূলত সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনালের জন্ম হয়, যেগুলোকে বলা হচ্ছে আনরিয়াল প্রেজেন্ট অর ফিউচার। মানে এটা একেবারে আনরিয়াল, না প্রেজেন্ট না ফিউচার, মানে এই কথাগুলোই কাল্পনিক। যেমন যদি সে উত্তর জানতো সে আমাদের বলতো, তার মানে সে উত্তর জানেই না, জানলে বলতো কিনা তাও নিশ্চিত নয়, বাট কল্পনা করে আনরিয়েল আমরা একটা ঘটনা বলছি, যদি সে জানতো, ওই যে মনে মনে কলা খাওয়ার মতো এরকম বিষয়। সো এরকম ক্ষেত্রগুলোতে সেকেন্ড কন্ডিশনাল ইউজ করতে হয়। আর অতীতের ঘটনাই পুরোটা হচ্ছে পাস্ট বোঝাবে। যদি সে মানে তুমি যদি অধ্যয়ন করতে, তুমি পরীক্ষা উত্তীর্ণ হতে, তার মানে এখন তুমি হতেই পারবে না, ওই সেই সময় করলে সেই সময় হতে, এখন যে কি হবে তা আমি জানি না। সো থার্ড কন্ডিশনাল মিনস কমপ্লিটলি আনরিয়েল পাস্ট, আর সেকেন্ড কন্ডিশনাল মিনস হচ্ছে আনরিয়েল প্রেজেন্ট অর ফিউচার। মানে এটাকে প্রেজেন্টকে মিন করে, সে আমাদের বলতো, মানে এখন তুমি দাঁড়িয়ে বলছো যে সে আমাদের বলতো, এখনই বলছে এই কথাটা। ওকে, সো এই হচ্ছে সেকেন্ড কন্ডিশনাল অ্যান্ড থার্ড কন্ডিশনালের জন্ম হওয়ার কারণ। এবার এখানেও তোমাকে দুটো স্ট্রাকচার মনে রাখতে হবে। আমি প্রথম থেকে স্ট্রাকচারটা একটু কপি করে নিই, কারণ যেহেতু এটা আমাকে বারবার ব্যবহার করতে হবে। সো এখানে স্ট্রাকচার মূলত, এখানেও দুইটা স্ট্রাকচার আসবে, আমি স্ট্রাকচার একটু দিয়ে দিই। ওকে, সো প্রথম স্ট্রাকচার যেটা, সেটা হলো যে এখানেও ইফ থাকবে, ইফের পরে থাকবে পাস্ট টেন্স মানে পাস্ট ইনডিফিনিট, আর পরেরটাই থাকবে উড প্লাস ভি ওয়ান। তবে এখানে একটি কথা বলি যে অনেক সময় উডের পরিবর্তে কুড মাইটও থাকে, তবে উডের ব্যবহারটাই সবচেয়ে বেশি, আমি সেই জন্য একটাই দিলাম, এই যে উড। সো ইফ শি নিউ দ্য আনসার শি উড টেল আস। তুমি খেয়াল করে দেখো, একইবারে সূত্র অনুযায়ী মিলেছে। ইফ, এরপরে হচ্ছে পাস্ট টেন্স, নো থেকে নিউ, এরপরে হলো উড আমার সূত্র। সো এটা, এরপরে আরেকটি কথা বলা হচ্ছে যে যদি একেবারে কল্পনামূলক কোনো কিছু প্রকাশ পায়, কল্পনামূলক বা যেটাকে বলা হয় হাইপোথেটিক্যাল, একেবারেই কল্পনা, অতিমাত্রায় ইমাজিনারি ফ্যাক্ট প্রকাশ পায়, তাহলে যে কোনো সাবজেক্টের পর ইফ পরবর্তী তোমাকে অয়ার দিতে হবে। তো সেই জন্য আমি এখানে একটা নোটস দিয়ে দেবো তোমাদের, যে ইফের পর সাবজেক্ট পরবর্তী আমরা যদি বি ভার্ব নিতে চাই, তাহলে সেখানে আমরা সর্বদাই নেব হচ্ছে ওয়ার, ওয়ার ইজ ইকুয়াল টু, এটাকে বলা হয় হাইপোথেটিক্যাল ফ্যাক্ট বা ইমাজিনারি ইস্যু, ইমাজিনারি ইভেন্ট, ইমাজিনারি একটা ঘটনা। আমি এইভাবে সহজ করে দিলাম তোমাদের জন্য। ওকে, সো একটু অন্য কালার দিই, ব্যাস। তাহলে এই দুটো সূত্র তোমরা একটু মনে রেখো, অনেক বেশি হেল্প হবে তোমার জন্য। আর এই জিনিসটা না জানার কারণে অনেকে ভুল করে ফেলে। যেমন আমি যদি একটা বাক্য দিই যে ইফ হি ওয়াজ অথবা ওয়ার ইউ, হি উড সলভ দ্য প্রবলেম। তো বেশিরভাগ ক্ষেত্রেই স্টুডেন্টরা একটা সমস্যার মধ্যে পড়ে, প্রবলেম। তো অনেকেই ভাবে যে আসলে
এই হি এর পরে তো নর্মালি হি ওয়াজ হয়, কিন্তু আসলে আমি ওয়ার কেন দিচ্ছি, কারণ এই কথাটাই কল্পনামূলক, যে একেবারে অতি মাত্রায় কল্পনা। সো যে কোনো সাবজেক্টের পরেই কিন্তু আমরা বিভার্ব কি নেব, ওয়ার নেব। সো ইফ হি ওয়ার ইউ, অর্থাৎ যদি সে তুমি হতো, অর্থাৎ যদি সে তোমার মতো হতো, তোমার অবস্থানে থাকতো, তাহলে সে সমস্যাটি সমাধান করতো। তো অনেক সময় দেখা যায় যে এইখানেও ফিলিং ইন দ্য গ্যাপ থাকে, বসাতে বলা হয়, অপশানের মধ্যে থাকে, আবার অনেক সময় এই জায়গাতেও থাকে। আর তুমি যখন ফ্রি হ্যান্ড রাইটিংয়ের ক্ষেত্রে দক্ষ হতে চাইবে বা কিছু লিখতে চাইবে, সেখানেও তো তোমাকে অবশ্যই এই বাংলাটা মেনটেন করেই তো লিখতে হবে, রাইট? আচ্ছা, তাহলে এই হলো সেকেন্ড কন্ডিশনালের ব্যাপার। থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে এসে আমি তোমাদেরকে বলবো যে একটা স্ট্রাকচার রাখলেই মোটামুটি হয়ে যায়। যদিও এখানে দুইটা স্ট্রাকচার কোনো কোনো সময় দেখা যায়, হ্যাড অনেক সময় বাক্যের শুরুতে আসে, দরকার নেই, তুমি এখানে শুধু ইপটা মনে রেখো, ইপের পরে সাবজেক্ট, ওকে, সরি সাবজেক্ট বলবো না, আমি বলবো যে পাস্ট পারফেক্ট। আর পরবর্তীতে শুধু এটা মনে রেখো যে উড হ্যাভ প্লাস V3। তো এখানে অনেক সময় উড হ্যাভ না থেকে উড হ্যাভ থাকে, কুড হ্যাভ থাকে, মাইট হ্যাভ থাকে, ওকে, উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ। তো আমি তোমাকে বলবো যে মোটামুটি তুমি একটাই মনে রাখো, উড হ্যাভ এরপরে V3। এটা একটা সূত্র, মানে এটা মজার কথা কি জানো, কন্ডিশনাল সেন্টেন্সে সর্বদাই এক পাশে সঠিক করে দেওয়া থাকবে, সেইটা দেখে বাকিটা তোমাকে পরীক্ষায় ঠিক করতে হবে, এটা একটা বিষয়। তুমি লক্ষ্য করো, ইফ ইউ হ্যাড স্টাডিড পাস্ট পারফেক্ট, আর অন্য পাশে আমি উড হ্যাভ ভার্বে পাস্ট পার্টিসিপল নিয়েছি, খুবই সহজ। এখন এটা না পারার তো কোনো কারণ নেই। যদি এমন একটি বাক্য হয় যে আমি যদি বলি যে ইফ আই হ্যাড গট মোর মানি, কমা আই ডট ডট দ্য ইনোসেন্ট, আমার যদি অনেক টাকা থাকতো, আমি গরিব দুঃখী অসহায়দের মধ্যে সেই টাকাটা আমি দান করতাম। এখন পরীক্ষায় যেটা থাকবে যে উড হেল্প, অথবা দেখা যাচ্ছে সেখানে উড হেল্প না থেকে হয়তোবা থাকতে পারে উড হ্যাভ হেল্প এটসেট্রা। এখন সঠিক আনসার কি হবে সেটা পারাটা খুবই সহজ, এবং তুমি অনায়াসে পারবে, কারণ যেটা বললাম যে এক পাশে রাইট করে দেওয়া থাকে, ইফ আই হ্যাড গট মোর মানি, তো ইপের পরে পাস্ট পারফেক্ট হয়েছে, যে আমার যদি অনেক টাকা থাকতো, তো অন্য পাশটা আমি এবার মেলাবো, পাস্ট পারফেক্ট, অন্য পাশটা আমি উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ, তাহলে এখানে কি করব, উড হ্যাভ V3, ব্যাস। অতএব রাইট উত্তর হচ্ছে বি নাম্বারটা। ঠিক আছে, এই সহজ জিনিসগুলো আশা করি বোঝার চেষ্টা করবে। তাহলে আমার বাক্যটা কেমন হলো বলো তো? আমার বাক্যটা যেটা দাঁড়ালো, ইফ আই হ্যাড গট মোর মানি উড হ্যাভ হেল্পড, এইটা হবে এখানে। একটু খেয়াল করে দেখো, আমি সবশেষে কি করব জানো, এই তিনটা কন্ডিশনালকে আমি একসাথে মিক্স আপ করবো, হ্যাঁ, কাছাকাছি বাক্য লিখে আমি তোমাদেরকে সহজ করে দেব। তাহলে এইখানে একটা বিষয় তোমরা নোট করে নাও। এখন আমি কাউকে যদি বলি যে এই বাক্য আর আরেকটা বাক্য সেম, দুইটা বাক্য দিকে নজর রাখতে হবে, একেবারেই এইখানে সেম, আমি শুধু এই হ্যাডটাকে কি করব, আমি শুরুতে নিয়ে আসবো, ওকে, আর ইফটাকে আমি এখান থেকে কেটে দেব, বাক্যের শুরুতে হ্যাড। একটু লক্ষ্য করো, এই ইফটা ছিল এইখানে। মজার কথা হলো যে এই দুইটা বাক্যই সেম, দুইটা বাক্যই কন্ডিশনাল সেন্টেন্স, দুইটা বাক্যেরই বাংলা অর্থ এক। ইংরেজি গ্রামারে বলা হয় যে থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে ই প্লাস পাস্ট পারফেক্ট যদি হয়, আপনি চাইলে হ্যাডটাকে শুরুতে দিতে পারেন, এই হ্যাডের ভেতরে লুকোনো থাকে ইফ। সুতরাং তুমি যদি এটা না জানো, তাহলে বঙ্গানুবাদ করতে তোমার বেশ কঠিন হয়ে যাবে। সো যদি কোনো বাক্যতে দেখো হ্যাড আই গট মোর মানি, এর মানে হলো যদি আমার অনেক টাকা থাকতো। অনেকে প্রশ্ন করতে পারে যদিটা আসলো কোথায় থেকে, তাকে জানতে হবে যে থার্ড কন্ডিশনালের রেগুলার যে সেন্টেন্স বা নিয়ম, তার এটা হচ্ছে এক্সেপশনাল বা ব্যতিক্রম হচ্ছে এইটা। আশা করি খুব অনায়াসেই নেক্সটে তোমরা এটা ধরতে পারবে। তাহলে মূলত আমরা কন্ডিশনাল সেন্টেন্স এখন পর্যন্ত তিনটা দেখলেও আমরা কিন্তু প্রায় প্রতিটাতেই দুইটা করে কিন্তু রুলস পেয়েছি, অর্থাৎ দুইটা করে শর্টকাট স্ট্রাকচার পেয়েছি। এগুলো কি করতে হবে বলো তো? এই স্ট্রাকচারগুলো যেগুলো লিখে দিলাম, সেগুলো অবশ্যই সময় নিয়ে দেখতে হবে, আর যাদের মনে থাকে না তাদের পরামর্শ থাকবে রিডিং টেবিলের সামনে চমৎকার করে লিখে এগুলো ঝুলিয়ে রাখবে। ঠিক আছে, এখন আমরা অ্যাট এ গ্ল্যান্স এখন পর্যন্ত যা যা দেখলাম আমরা একটু দেখে নিই তো। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা
অথবা তুমি যদি ইংরেজি শিখতে চাও এগুলো একেবারে ঠোঁটের আগায় রাখতে হবে, হ্যাঁ, মাথায় রাখতে হবে। আমি যদি এরকম একটা বাক্য দিই যে ইফ ইউ কাম অন টাইম, তুমি যদি সঠিক সময়ে আসো, আই উইল এনশিওর ইট, বা আই উইল কনফার্ম ইট। কোনো একটা প্রোগ্রামে বলা হচ্ছে যে তুমি যদি সঠিক সময় আসো তাহলে আমি এটা নিশ্চিত করব। আমি এই তিনটা বাক্যকে এই একই রকম বাক্য আমি চেঞ্জ করছি, এবার কামের জায়গায় আমি এখানে দিয়ে দেবো হচ্ছে কেম। ওকে, সো এখানে উইলের জায়গায় আমি করে দেবো এখানে হচ্ছে উড। এখানে আমি করে দেবো হ্যাড, কামের পাস্ট পার্টিসিপল তো কাম, আর এখানে উইলের জায়গায় আমি করব উড, আর এরপরে লাগাবো হ্যাভ, আর কনফার্মের সঙ্গে ইডি করব। এবার তোমরা বলো তো এই কয়েকটা বাক্য দেখে কোন কোন জায়গায় তোমার নজর দেওয়া উচিত, এবং এখান থেকে তুমি কি বুঝতে পারছো যে কন্ডিশনাল সেন্টেন্স মূলত কোন জায়গাটায় পরিবর্তন হয়, সেই জায়গাটা একটু ফিল করো তোমরা। সেই পরিবর্তনের জায়গাটা একটু ফিল করো তোমরা, খুবই মজার এবং ফানি বিষয়। আর না জানলেই মনে হয় যে কন্ডিশনাল সেন্টেন্স অনেক কঠিন। এটাকে বলা হয় ফার্স্ট কন্ডিশনাল, এটাকে বলা হয় সেকেন্ড কন্ডিশনাল, আর এটাকে বলা হয় থার্ড কন্ডিশনাল। এবার বলো তো এগুলো কি খুবই কঠিন? আমার তো মনে হয় না কঠিন। এই প্রতিটারই অল্টারনেটিভ আছে। যদি চিরন্তন সত্য বাক্য বা সায়েন্টিফিক হয় তাহলে দুই পাশেই প্রেজেন্ট। যদি সেকেন্ড কন্ডিশনালের ক্ষেত্রে আমরা বলেছি যে কল্পনামূলক বাক্যগুলোতে ইপের পরবর্তীতে যে কোনো সাবজেক্টের পর বিভার অয়ার বসে, আর থার্ড কন্ডিশনালের ক্ষেত্রে আরেকটা রুল দিয়েছি যে আমরা যদি ইপ না দিতে চাই শুরুতে হ্যাড চলে আসবে। এই তো কথা। কন্ডিশনাল সেন্টেন্স নিয়ে হাজার কথা বলা যেতে পারে, কিন্তু ভার্বের ক্ষেত্রে, রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে পরিবর্তনের জায়গা হচ্ছে মূলত এই জায়গা। সো জাস্ট লিখে নাও এবং বারবার রিভিউ করো। এখন ইংরেজি গ্রামারে আরেকটা চমৎকার জিনিসের উদয় হয়েছে, আমি এটাকে পরে দেখাবো তোমাদের, আমি শুধু এইটাই দেখাই। শেষ একটা প্রকার রয়েছে মিক্সড কন্ডিশনাল। মিক্সড মানে বুঝতে পারছো, এটা হলো যে তুমি ধরো প্রথমে দুধ চা বানিয়েছো, তারপরে সেখানে আবার একটু তুমি কফি দিয়েছো, এবং সবশেষে তুমি আবার একটু মধু দিয়েছো, এবং সবশেষে এটা এমন একটা পরিস্থিতি হয়েছে খাওয়ার পরে অন্য রকমের একটা ঝাঁঝালো ফ্যাক্ট, মানে মেলে না, তুমি যা চেয়েছিলে সেই স্বাদ আসলে হয় না। তো মিক্সড কন্ডিশনাল হচ্ছে বেসিকলি দুইটা সময়ের কথাকে একটা বাক্যে প্রেজেন্ট করা। আমি ব্র্যাকেটে লিখে দিয়েছি, দেখো যে প্রেজেন্ট কি বলে, পাস্ট কন্ডিশন, অর্থাৎ অতীতের শর্ত, মানে প্রথম বাক্যটা হবে অতীতের শর্ত উইথ প্রেজেন্ট রেজাল্ট, আর বর্তমানের রেজাল্ট বা কাজের সঙ্গে তুমি মেলাবে। তো অতীতকে তুমি যখন বর্তমানের সঙ্গে মেলাবে তখন তো দুই রকম হলো। এর আগে দেখো আমরা যেটাই করেছি অতীতের সঙ্গে অতীতের একটা সম্পর্ক ছিল, তো এখানে অতীতের সঙ্গে বর্তমানকে মেলাচ্ছি। এই অতীতের সঙ্গে মানে পাস্ট নিয়মে আসবে হ্যাড টেকেন, আর এই পাশে উড বি ওয়ার্কিং, উড বি ওয়ার্কিং। একেবারেই বর্তমান একটা সিচুয়েশান, যেমন যদি আমি চাকরিটা নিতাম, ইফ আই হ্যাড টেকেন, যদি আমি চাকরিটা নিতাম মানে অতীতের কথা, আমি এখন নিউ ইয়র্কে কাজ করতাম, মানে এখনকার সঙ্গে মেলানো হচ্ছে প্রেজেন্ট, অথচ চাকরি নেওয়ার বিষয়টা ছিল অতীতে। এই পাস্ট কন্ডিশনকে যখন আমরা প্রেজেন্ট রেজাল্টের সঙ্গে মিক্স আপ করবো, সেটাই হচ্ছে মূলত মিক্স কন্ডিশন। অথচ এই বাক্যটা যদি কেউ না জানে ঠিকঠাকভাবে, তাহলে সে কি ভুলটা করে ফেলবে আমি একটু বলি তোমাদের। যেমন একটু আগে যে রুলটা তোমরা দেখেছো তাতে নিয়ম হচ্ছে ইপের পরে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে স্বভাবতই এই জায়গাটায় যেটা হওয়ার কথা স্বাভাবিকভাবেই, আমি দুটো অপশন ক্রিয়েট করি, একটা হচ্ছে এইটা একটা, আর একটা হচ্ছে যে উড হ্যাভ ওয়ার্কড। তো অনেকে এটা করে ফেলবে, বাট এটা হচ্ছে একেবারে রং একটি বাক্য। এই হচ্ছে এ নাম্বার। কারণ নর্মালি তুমি এটা যদি কল্পনা করো যে অতীতের ঘটনাকে তুমি এখনকার ঘটনার সঙ্গে মিলাতে চাও, তাহলে তোমাকে মিক্সড কন্ডিশনাল অনুযায়ী তোমাকে এই পাশে এটা করতে হবে। ওকে, সো রাইট উত্তর কি করব, উড বি ওয়ার্কিং। তো এই হচ্ছে মূলত মিক্সড কন্ডিশনাল। সো এখানে রাইট উত্তর আমরা নিচ্ছি এইটা, একটু আমি মার্কিং করি। তো এই হলো মিক্সড কন্ডিশনাল। আমি আরেকটি টেস্ট দিয়ে আমি তোমাদের পুরো বিষয়টা ক্লিয়ার করি। সেটি হচ্ছে যদি এরকম বলি যে ইফ আই হ্যাড
ওন দ্য লটারি, ইফ আই হ্যাড অন দ্য লটারি, কমা আই দেওয়ার পরে ফিলিং ইন দ্য গ্যাপ। তো নর্মালি কোন আনসারটাকে রাইট করবে, যে আই উড হ্যাভ বিন রিচ, আর আই উড বি রিচ। তাহলে স্বাভাবিকভাবেই কিন্তু তোমরা এই মুহূর্তে কনফিউজড। সেটি হলো যে যদি পাস্ট পারফেক্ট থাকে তাহলে আমাদের নর্মাল নিয়ম অনুযায়ী থার্ড কন্ডিশনাল এবং অন্য পাশে হবে উড হ্যাভ, মাইট হ্যাভ, ভার্বে পাস্ট পার্টিসিপল, বি থেকে বিন, মূল ভার্ব, যেহেতু হচ্ছে আই অ্যাম রিচ, অ্যাম বি ভার্ব। আর যদি তুমি এটাকে অন্যভাবে ভাবো তাহলে হচ্ছে উড বি রিচ। এখন কিভাবে এইটা মনে রাখতে হবে তোমাকে, যদি থার্ড কন্ডিশনালের সাথে থার্ড কন্ডিশন প্লাস সেকেন্ড কন্ডিশনে তুমি মিশ্রণ করো বা করতে পারবে, এটা নিয়ম, বা কোনো অপশান যদি থাকে পরীক্ষা তুমি করতে পারবে, দিস ইজ কল্ড মিক্সড কন্ডিশন। ক্লিয়ার? সো এইটা হচ্ছে সবশেষে আমাদের মূল হাইলাইটেড পয়েন্ট, যে থার্ড কন্ডিশন থাকবে শুরুতে এবং পরেরটা থাকবে সেকেন্ড কন্ডিশন, দিস ইজ কল্ড মিক্সড কন্ডিশন। তাহলে সেদিক থেকে আমরা দুইটাকেই আমরা রাইট বলবো, কিন্তু শুধুমাত্র পার্থক্য হলো অর্থের পার্থক্য। কেমন? অতীতের অ্যাকশনটাকে বর্তমানের সঙ্গে মেলানো, উড বি রিচ, আর যদি একেবারে আনরিয়াল পাস্টের মধ্যেই থাকি, অতীতের ঘটনা অতীতেই শেষ, তাহলে হয়ে যাচ্ছে উড হ্যাভ বিন রিচ। তো এই হলো ব্যাপার। ইংরেজি শেখার ক্ষেত্রে বাংলা বঙ্গানুবাদের একটা বিশাল যে গুরুত্ব, তার প্রমাণ এটিই বহন করে। নতুবা সবগুলো বাক্য দেখতে একই রকম মনে হবে এবং মনে হবে যে এটা তৈরি হওয়ার কারণই বা কী ছিল। তো এই হচ্ছে কন্ডিশনাল সেন্টেন্স, এবং সেইখান থেকে বিদায় নিচ্ছি, কারণ কন্ডিশনাল সেন্টেন্সের মধ্যেই কিন্তু যে রুলসগুলো ছিল সেগুলোই তো মূলত রাইট ফর্ম অফ ভার্বসের রুল, তাই না? এবার আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে কিছু কনজাংশনসের ব্যবহারের মাধ্যমে আমরা রাইট ফর্ম অফ ভার্বসগুলো দেখব, যেগুলো প্রতিযোগিতামূলক পরীক্ষায় এবং ফ্রি হ্যান্ড রাইটিং থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রেই অনেক বেশি পরিমাণে ব্যবহার করা লাগে। তো তার ভিতরে একটি হচ্ছে বিশেষ করে হোয়াইল কনজাংশন দিয়ে, দ্যাট দিয়ে, অ্যাজ সুন অ্যাজ, সিনস দিয়ে, অ্যাজ ইফ দিয়ে, অথবা লেস্ট দিয়ে, এরপরে ক্লজ বা বাক্যাংশ। ঠিক আছে, এই টাইপের হয়। কোনো কোনো সময় এগুলোর ভিতরে কিছু কনজাংশন বাক্যের শুরুতে বসতে পারে, আর কোনো কোনো কনজাংশন সর্বদাই বাক্যের মাঝে বসে। যেমন অ্যাজ ইফ, সর্বদাই বাক্যের মাঝে কনজাংশন হবে, লেস্ট সর্বদাই বাক্যের মাঝে, আর দ্যাটও মাঝখানে। কিন্তু হোয়াইল অথবা অ্যাজ সুন অ্যাজ অথবা সিন্স, এরা কিন্তু বাক্যের শুরুতে বসে, মাঝেও বসে। বাট যেখানেই বসুক না কেন, এরা কিন্তু বিশেষ একটা নিয়ম মেনে চলে, এবং এই নিয়মটা আমার তোমার কথা নয়, এই নিয়মটাই তোমাকে রপ্ত করতে হবে। এটাই হচ্ছে গ্রামারের ভাষ্য। যেমন আমি প্রথমে হোয়াইল দিয়েছি, আমি ধারাবাহিকভাবে রুলসগুলো দেওয়ার চেষ্টা করেছি। প্রথমটা হচ্ছে হোয়াইল। হোয়াইলের চমৎকার দুইটা স্ট্রাকচার রয়েছে, আমি চাইবো যে তোমরা এই শর্টকাটটা বা স্ট্রাকচারটা মনে রাখো। স্ট্রাকচারটা একটু মনে রাখো তোমরা। হোয়াইলের বাংলা অর্থ হলো যখন। সো যখনই কোথাও হোয়াইল দেখতে পাবে, হোয়াইলের পর একটা ভার্ব থাকবে, যেহেতু রাইট ফর্ম অফ ভার্ব, ভার্বের সঙ্গে হয়ে যাবে আইএনজি। এই কথাটা তোমরা একটু মনে রেখো, ওকে? হোয়াইলের পর। এবং পাশাপাশি একটা কথা তোমরা মনে রেখো, যে হোয়াইল সবসময় পাস্ট ইভেন্টকে প্রেজেন্ট করে, পাস্ট ইভেন্টকে প্রেজেন্টস করে, PRESENT। অর্থাৎ হোয়াইল সর্বদা পাস্টের ইভেন্টকে, মানে অতীতের ঘটনাকে প্রেজেন্ট করে, উপস্থাপন করে। সেটা অতীতের ঘটনা, এটা পাস্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট কন্টিনিউয়াস হতে পারে। মূলত হোয়াইল এইটাকে নির্দেশ করে। তবে আরেকটি ক্ষেত্রে হোয়াইলকে বলা হয় যেটা হচ্ছে ভার্সাটাইল কনজাংশন, মানে এমন ভার্সাটাইল যে এটা অর্থের উপর ডিপেন্ড করে আবার চেঞ্জও হতে পারে। তবে মোস্ট অফ দ্য টাইমস এই কথাটা মনে রাখবে যে পাস্ট ইভেন্ট প্রেজেন্টস সর্বদাই। এর সঙ্গে তোমরা আরেকটা নোটস মনে রাখবে, সেটি হচ্ছে যদি কখনো ইম্পারেটিভ বাক্য শুরুতে থাকে, অর্থাৎ বাক্যের শুরু ইম্পারেটিভ আর মাঝখানে হচ্ছে হোয়াইল, ওকে, তারপরেটা হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে এখানে অলরেডি কিন্তু হোয়াইলটা যে ভার্সাটাইল সে কিন্তু প্রমাণ দিয়ে ফেললো। হোয়াইল পাস্টের মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু যদি কখনো ইম্পারেটিভ থাকে সে কিন্তু ইম্পারেটিভের ছোঁয়া নিয়ে হয়ে যাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস।
এটা খুব স্বাভাবিক, কারণ এভরি ইম্পারেটিভ সেন্টেন্স ইজ কল্ড প্রেজেন্ট ইনডিফিনিট। তো প্রেজেন্টের সঙ্গে তো প্রেজেন্টের সম্পর্ক হবে, তাই না? তো এইটা হচ্ছে বেসিক ফ্যাক্ট। তো নর্মালি এই বাক্যটাই কিন্তু এটার সঙ্গে মিলে যাবে, ডোন্ট মেক আ নয়েজ, গোলযোগ করো না, ইম্পারেটিভ সেন্টেন্স, হোয়াইল হোয়াইল। সো ইয়োর ফাদার, রাইট আনসার কি হবে বলো তো? ইয়োর ফাদার ইজ স্লিপিং, যখন তোমার বাবা ঘুমোচ্ছে তখন তুমি ডিস্টার্ব করো না। খুবই চমৎকার একটা বিষয়। তাহলে স্ট্রাকচারটা একটু মনে রেখো। পাশাপাশি আমি আরেকটা তোমাদেরকে টেস্ট দিই, যেটা নিয়ে অনেক সময় কনফিউজড হয়ে যায় অনেকে। সেটা হলো এরকম যে হোয়াইল রিডিং দ্য বুক, হোয়াইল রিডিং দ্য বুক, I was watching the movie, মাঝখানে দিলাম হচ্ছে while. I was watching the movie while reading the book. তো পরীক্ষায় কি থাকবে? এই while এর পর ঠিক যেখানটায় রিডিং আছে ঠিক এইখানটায় ফিলিং ইন দ্য গ্যাপ থাকবে, এইখানে ফিলিং ইন দ্য গ্যাপ। সো এখন অপশানে হয়তো বা বলবে যে এখানে বুঝতেই পারছো টু রিড, শুধু রিড অথবা রিডিং ইত্যাদি ইত্যাদি। তো আমরা জেনেছি যে হোয়াইল যদি কোথাও থাকে দ্বিতীয় যে ভার্বটা থাকবে তার সঙ্গে আমরা জাস্ট আইএনজি করে দেবো। সো হেয়ার রিডিং ইজ কল্ড দ্য রাইট আনসার। এখন আমি দেখেছি আবার এটা প্রতিযোগিতামূলক পরীক্ষায় একটু ঘুরিয়ে প্রশ্নটা আসে। কেমন প্রশ্ন? ধরা যাক এই বাক্যটাই এখানে দিল, দেখি তোমরা কখন এটা এই ধরনের বাক্য দেখেছ কিনা, আর দেখে থাকলেও সেটা সঠিক আনসার জানো কিনা। ধরো হোয়াইলের নিচে আন্ডারলাইন করে, সরি এটা ব্ল্যাক হবে আর হচ্ছে হোয়াইল, হোয়াইলের নিচে আন্ডারলাইন করে প্রশ্ন করা হচ্ছে যে বলো তো দেখি হোয়াইলটাকে আমরা কোন পার্টস অফ স্পিচ বলবো। এই টেস্ট তোমরা পরবর্তীতে একটু ট্রাই করবে, পজ দিয়ে থামিয়ে নিজেরা ট্রাই করবে। এই হোয়াইলটা কি প্রেপোজিশন, বি নাম্বার কনজাংশন। এই হোয়াইলটাকে কি আমরা প্রেপোজিশন বলবো নাকি কনজাংশন বলবো? তো স্বাভাবিকভাবেই দেখা যায় যে অনেকের এরকম ধারণা রয়েছে যারা একটু বেসিকে জ্ঞাত, বেসিক ব্যাপারে, যে প্রেপোজিশনের পরে কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি হয়ে যায়। তো স্বাভাবিকভাবেই কিন্তু ওরা ভাববে যে হ্যাঁ হোয়াইল তারপরে আইএনজি হয়েছে, তাহলে হোয়াইলটাকে আমরা প্রেপোজিশন বলতেই পারি, বা মনে হচ্ছে বৈশিষ্ট্যের দিক থেকে প্রেপোজিশন। বাট অদ্ভুত কথা হলো এটাই যে হোয়াইল কখনোই প্রেপোজিশন লিস্টের মধ্যে নেই, সেটা রেগুলার প্রেপোজিশন বলি বা ইরেগুলার বলি। সো হোয়াইলটা সারা জীবনই হচ্ছে কনজাংশন। এখন প্রশ্ন হতে পারে যে কনজাংশনে পরে কি আইএনজি হয়? আসলে কনজাংশনে পরে আইএনজি হয়েছে বিষয়টি এরকম নয়। এই বাক্যটার একটা পূর্ণাঙ্গ রূপ রয়েছে, তোমরা একটু ভালো করে দেখে নাও। এই বাক্যটা পূর্ণাঙ্গ রূপ হচ্ছে এরকম যে আই ওয়াজ ওয়াচিং দ্য মুভি হোয়াইল আই ওয়াজ রিডিং দ্য বুক। তো হোয়াইলের কাজ কি? কনজাংশন হলে আরেকটি ক্লজকে কানেক্ট করা। এই তো কানেক্ট করেছে, দ্যাট মিনস এটা অনেকটা হিডেন ছিল। এই হচ্ছে পূর্ণাঙ্গ একটি বাক্য। দুই পাশের সাবজেক্ট যখন একই হয় তখন হোয়াইল পরবর্তী ভার্বের সঙ্গে আইএনজি হতেই পারে। সো এমন ক্ষেত্রে আমরা আইএনজি নিতে পারি। আশা করি ক্লিয়ার হয়েছ। হোয়াইলের এটা একটা যে কথাটি ফার্স্টে বললাম যে ভার্সাটাইল কনজাংশন, বহু সময় বহু রূপে রং ঢঙে সে আগমন করে। আর এটা দেখেই স্টুডেন্টরা অবাক হয়ে যায় যে স্যার আপনি কি শেখালেন আর পরীক্ষাতে বা কি আসলো। বুঝতে পেরেছ? তো হোয়াইল থেকে বিদায় নেবার পূর্বে আমি একটা কাজ করি, আরেকটা এক্সাম্পল দিই, এক্সেপশন একেবারেই, এবং সেখান থেকে এক্সেপশন হোয়াইল যে ভার্সাটাইল কনজাংশন এটা প্রমাণ হয়েই যাবে। সেটা হচ্ছে আমি যদি বলি যে হোয়াইল আই আন্ডারস্ট্যান্ড, STND, হ্যাঁ, হোয়াইল আই আন্ডারস্ট্যান্ড ইয়োর কনসার্ন, আমি যদি তোমার সংশ্লিষ্টতার বিষয় বুঝতে পারি, কমা আই ডট ডট দ্য রুল। তো অপশান হিসেবে আমি ধরো দিলাম হচ্ছে ফলো, অপশান বিতে ওয়াজ ফলোয়িং ইত্যাদি ইত্যাদি, FOLL ফলোয়িং।
অথবা সি নাম্বারে বলা হলো যে সি নাম্বারে কি দেব, সি নাম্বারে দেব হচ্ছে ধরো মাস্ট ফলো, হ্যাঁ, অথবা ডি নাম্বার দেওয়া হলো টু ফলো। যেহেতু 4টা অপশান থাকে, না দিলেও কেমন লাগে, আমি 4টা অপশান দিলাম। তো এখন তোমরাই আমাকে বলো, এই যদি প্রশ্ন হয় তাহলে সম্ভাব্য রাইট আনসার তুমি কি দেবে? তোমাদের সময় শুরু হয়েছে, একবার ঝড়ো গতিতে রাইট আনসারটা দিয়ে দাও। এক্সেপশন, ব্যতিক্রম, আমি একটু এটা কালারিং করে দিই। সো হোয়াইল আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন, আই ডট ডট দ্য রুলস ফলো, ওয়াজ ফলোয়িং, মাস্ট ফলো অর টু ফলো। ইয়াস, দ্য রাইট আনসার ইজ মাস্ট ফলো। এবং এটা একেবারেই বলা যায় অর্থের উপর ডিপেন্ড করে হয়েছে। হোয়াইল আই আন্ডারস্ট্যান্ড ইউর কনসার্ন, আমি যখন যখন তোমার সংশ্লিষ্টতা বিষয় বুঝতে পারি, আই মাস্ট ফলো দ্য রুল, আমার অবশ্যই সেটি ফলো করা উচিত। তো সমস্যা কোথায়? মাস্ট বসে গেল এবং এটা অর্থের উপরে। সুতরাং হোয়াইলের বেসিক রুল হচ্ছে মোটামুটি এই দুইটা। এছাড়াও অর্থভেদে বিভিন্ন সময় ভিন্ন রকম কিছু বসতেই পারে, এটা দেখে অবাক হওয়া যাবে না। কেমন? ওকে, এরপরে আমরা হোয়াইলের পরেই চলে আসব নাম্বার 2-তে। নাম্বার 2, যখনই আমরা পাস্ট টেন্স পাবো এবং দ্যাটের পরে, তখন একটা বিশেষ স্ট্রাকচার আমরা মনে রাখবো, STRUCT, স্ট্রাকচার। ওকে, স্ট্রাকচারটা হলো যে যখনই আমরা V2 বা পাস্ট টেন্স পেয়ে যাব, V2 বা পাস্ট টেন্স, তখন দ্যাট পরবর্তী দুইটা আনসার হতে পারে। কয়টা আনসার? দুইটা। একটা হচ্ছে V2 অথবা হচ্ছে পাস্ট পারফেক্ট, মানে হ্যাড প্লাস V3। এই কথাটা মনে রেখো, হ্যাড প্লাস V3, যেটা ন্যারেশনের ক্ষেত্রে এই নিয়মটা দেখা যায়। তো যদি দ্যাটের পূর্বে কখনো পাস্ট টেন্স থাকে, যেটা সিকোয়েন্স অফ টেন্সেও তোমরা দেখেছো, দ্যাটের পূর্বে আমরা দ্যাটটা দেখি যে শি রিঅ্যাসিউরড মি, সে পুনরায় আমাকে নিশ্চয়তা দিয়েছিল যে শি দ্য কার্ড অথবা ইনভিটেশন লেটার, যে সে আমাকে পুনরায় কার্ডটি পাঠাবে। তো এখানে রিঅ্যাসিউরড, যেহেতু এটি হচ্ছে পাস্ট টেন্স, আমরা পরবর্তীতে পাস্ট টেন্স নিতে পারি, কিন্তু শুধু সলিড পাস্ট টেন্স নেই। আমরা দেখতে পাচ্ছি যে হ্যাড প্লাস V3 রয়েছে। অতএব বেস্ট আনসার হচ্ছে এ নাম্বারটা। কোনো কোনো সময় দেখবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই পাস্ট পারফেক্টটা না থেকে হয়তোবা সেখানে V2 রয়েছে, সো সেটাও রাইট উত্তর। এটা হচ্ছে সিকোয়েন্স অফ টেন্সের নিয়ম। যে কোনো সময়ই এই নিয়মটা প্রযোজ্য। পাস্ট থাকলে তোমাকে পাস্টের মধ্যে রাখতে হবে। সেটা পাস্ট ইনডিফিনিট হতে পারে, পাস্ট পারফেক্ট হতে পারে, কোনো কোনো সময় পাস্ট কন্টিনিউয়াসও হতে পারে, বাট তোমাকে পাস্টের মধ্যেই থাকতে হবে। আরেকটি কনজাংশনের ব্যবহার দেখা যায় অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজের দুইটা ব্যবহার আমি তোমাদেরকে দেব। স্ট্রাকচার, অ্যাজ সুন অ্যাজ, আই উইল ফোন বাসার, আমি বাসারকে ফোন দেব। অ্যাজ সুন অ্যাজ আই ডট ডট অ্যানি নিউজ, যখনই আমি কোনো খবর শুনবো। তো স্ট্রাকচার না দিলে হয়তো বুঝবে না, সেটি হচ্ছে অ্যাজ সুন অ্যাজ। এর ডিমান্ড হচ্ছে যদি কখনো বাক্যে শুরুতে বসে তাহলে পাস্ট এবং পরেরটা হবে পাস্ট, এই কথাটা মনে রেখো। আর যদি এর অন্যথায় হয়, অর্থাৎ মাঝখানে যদি অ্যাজ সুন অ্যাজ হয়, তাহলে দুই পাশে দুই রকমের ঘটনা ঘটবে। এই পাশে হবে প্রেজেন্ট ইনডিফিনিট IND, আর এই পাশে হবে ফিউচার ইনডিফিনিট। এই হচ্ছে দুইটা স্ট্রাকচার। ওকে, তাহলে অ্যাজ সুন অ্যাজ পাস্ট প্লাস পাস্ট। আর যদি আমরা বলি প্রথমটা ফিউচার, ওকে, মাঝখানে রয়েছে অ্যাজ সুন অ্যাজ, তাহলে পরেরটা হবে প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে বেস্ট আনসার এবং রাইট উত্তর হচ্ছে হেয়ার, আর হার্ড হচ্ছে তার পাস্ট ফর্ম। তাহলে আই উইল ফোন বাসার, আমি বাসারকে ফোন দেব যখনই আমি খবরটা শুনবো। কিন্তু মজার কথা হলো যে বাংলায় কিন্তু আমরা শুনবো একটা ভাব, কিন্তু কোনোভাবে এটা করা যাবে না, অ্যাজ সুন অ্যাজ। ঠিক আছে, আবার আমরা যদি এই বাক্যটার কথা বলি যে অ্যাজ সুন অ্যাজ হি ডট ডট দ্য নিউজ হি গট ম্যাড। অ্যাজ সুন অ্যাজ হি ডট ডট নিউজ হি গট, এইখানে একটা কমা দিতে হবে। এই ব্যবহারটা একটু দেখে রেখো। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ যদি বাক্যে শুরুতে বসে তাহলে
প্রথম বাক্যের পরে বসবে কমা, আর অ্যাজ সুন অ্যাজ যদি বাক্যের মাঝে বসে তাহলে এই কমাকে করে দিও ক্ষমা। ঠিক আছে, ক্ষমা করে দিও। অ্যাজ সুন অ্যাজ প্রথম বাক্য, তারপরে হচ্ছে পরেরটা। তো পরেরটা দেখো পাস্ট টেন্স রয়েছে, গেট থেকে গট, অ্যাজ সুন অ্যাজ বাক্যের শুরুতে, সুতরাং মাঝখানে আমরা পাস্ট টেন্স করে দেবো। তার মানে অ্যাজ সুন অ্যাজ হি, হিয়ার না, এখানে হার্ড, HEARD, হার্ড, হিয়ারে পাস্ট টেন্স হচ্ছে হার্ড। এই তো স্ট্রাকচার। তার মানে কি জানো, অনেকে অনেক সময় বলে যে এত স্ট্রাকচার, এত রুল আমি মনে রাখবো কীভাবে? সব কিছুই তো আর শুধু শুধু বঙ্গানুবাদ দিয়ে বা সাদামাঠা দিয়ে হবে না, তোমাকে কিছু রুলসও কন্ট্রোলে রাখতে হবে। ঠিক একইভাবে আমি আর 4 এবং 5 এই দুটার কথাই বলি তোমাদের। একটা হচ্ছে সিন্সের ব্যবহার এবং একটা হচ্ছে অ্যাজ ইফের ব্যবহার, শুধু অর্থ আলাদা কিন্তু দুইটার স্ট্রাকচারই সেম। এখানে সিন্স মানে যেহেতু নয়, সিন্স মানে হচ্ছে যখন, এটা তোমরা সবাই মনে রেখো। সিন্স মানে কি? সিন্স মানে এখানে হলো যখন। তো স্ট্রাকচারে আসি, STRUCT, স্ট্রাকচার। আচ্ছা, উপর থেকে কপি করে নিয়ে আসি। আচ্ছা, স্ট্রাকচার প্রথমত হচ্ছে যদি প্রেজেন্ট ইনডিফিনিট থাকে আর মাঝখানে যদি অ্যাজ ইফ অথবা সিন্স থাকে তাহলে পরেরটা হবে পাস্ট ইনডিফিনিট। ঠিক আছে, আরেকটি রুল তোমাকে মনে রাখতে হবে, প্রথমে যদি পাস্ট ইনডিফিনিট থাকে তাহলে অ্যাজ ইফ বা সিন্স এটার পরে হয়ে যাবে পাস্ট পারফেক্ট। এই সূত্রটা মনে রেখো। সাথে একটা ছোট্ট নোট তোমরা মনে রেখো, শুধুমাত্র অ্যাজ ইফের ক্ষেত্রে অ্যাজ ইফের অল্টারনেটিভ একটা শব্দ আছে, সেটা হচ্ছে অ্যাজ দো। অ্যাজ দো, এই অ্যাজ দো এর পর যদি সাবজেক্ট পরবর্তী তুমি কখনো বি ভার বসাতে চাও, এই বাক্যটাকে ইমাজিনারি সেন্টেন্স বা কল্পনামূলক বাক্য বলা হয়, সেখানেও তোমাকে অয়ের বসাতে হবে। ওই যে আমি কন্ডিশনাল যেটি তোমাদেরকে দেখালাম, সো WRE অয়ের বসাতে হবে। ক্লিয়ার? সো এই হচ্ছে আমাদের বিষয়, অ্যাজ ইফ বা অ্যাজ দো, সাবজেক্ট এরপরে বিভার্ব হচ্ছে সর্বদাই অয়ের বসবে। একটু ভালো করে মনে রেখে দিও, অনেক কাজে দেবে এই দুইটা রুল। তাহলে ডট ডট। আচ্ছা, প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে কোনো কোনো সময় প্রেজেন্ট কি বলে পারফেক্টও হতে পারে যদি প্রেজেন্ট ইনডিফিনিট অর্থ পূর্ণাঙ্গতার ক্ষেত্রে না হয়, সেটাও হতে পারে। যেমন এই বাক্যটার কথা বলি, আই ডট ডট টু মিট ইউ সিন্স আই রিড ইউর ফার্স্ট লেটার। তো এইখানে সিন্স রয়েছে, এটা রুলের মধ্যে রয়েছে, প্রথমটাই হবে প্রেজেন্ট ইনডিফিনিট। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে, যদি এই হোপটা না থাকতো তাহলে আমরা আবার কিন্তু হ্যাভ হোপটো করতে পারি। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট অথবা প্রেজেন্ট পারফেক্ট, অথবা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট লিখে দিই, কারণ এটা তো একেবারেই গুরুত্বপূর্ণ নথি হয়ে থাকবে সব সময়। তো প্রেজেন্ট টেন্সটাকেই আমরা গুরুত্ব দিব। আই হোপ টু মিট ইউ সিন্স আই রিড ইউর ফার্স্ট লেটার। আমি যখন তোমার প্রথম উপন্যাসটা পড়ি তখনই দেখা করার ইচ্ছা পোষণ করি বা আশা করি। হ্যাঁ, এখানে সিন্স মানে যখন। তারপরেটা হি ওয়াক্স, সে হাঁটে। অ্যাজ ইফ যেন হি ডট ডট লেম, এইবার কিন্তু মিলেছে। অ্যাজ ইফের পর যদি বি ভার বসানোর প্রয়োজন হয় তাহলে হয়ে যাবে অয়ার, হি অয়ার। অথচ এটা না জানলে অনেকেই কিন্তু বলবে যে হি এর পর তো ওয়াজ বসে তাই সে ওয়াজ দিয়ে ফেলবে, কিন্তু না, অ্যাজ ইফ পরবর্তী, এটা আমার নিয়ম, এটা সংবিধান, এটা তুমি ওলটপালট করতে পারবে না। আর তুমি যদি এটাকে বাস্তবে জানতে চাও তাহলে বাংলাটা ফিল করো, হি ওয়াক্স, সে হাঁটে, যেন সে একটা মানে খোঁড়া। তো আসলে এই খোঁড়া নয়, মানে যেন সে, এই যেন সে বলেছি মানে কল্পনা। সে আমার সাথে কথা বলে যেন সে প্রধানমন্ত্রী, তো সে প্রধানমন্ত্রী হয়নি, কিন্তু আমি তাকে কল্পনায় ভাবছি যেন সে প্রধানমন্ত্রী। সে এত টাকা দেয় যেন সে দানবীর, যেন সে মিলিয়নিয়ার। এই যেন সে মানেই এর ভিতরে কল্পনা নিহিত রয়েছে। ক্লিয়ার? এখন এটাই কোনো কোনো সময় পরীক্ষায় কি হবে দেখো, আমি একটু দেখাই। যেমন কোনো কোনো সময় হয়তো বা এখানে দেওয়া থাকবে, সেখানে HOPD, হোপড, মানে পাস্ট টেন্স করে দেওয়া থাকবে, তাহলে এই পাশে তখন পাস্ট পারফেক্ট হয়ে যাবে। তখন কি হবে? তখন এখানে হবে আই হ্যাড রেড, পাস্ট পারফেক্ট। সো রাইট ফর্ম অফ ভার্বের ক্ষেত্রে অবশ্যই এগুলো ব্যালেন্স করতে হবে, স্ট্রাকচার, অর্থ এবং এক পাশের সঙ্গে আরেক পাশের সম্পর্ক, কি থাকলে কি হওয়ার কথা, কন্ডিশন। ক্লিয়ার? আচ্ছা, আবার এই বাক্যগুলোই এমন হতে পারে হি ওয়াক্স না হয়ে
কথা কথা এখানে হি ওয়াকড, যে সে এমনভাবে হেঁটেছিল যেন, তাহলে পাস্ট ইনডিফিনিট থাকলে পরেরটা হবে পাস্ট পারফেক্ট। তাহলে পারফেক্টের জন্য কিনে আসবো, তখন করব হি হ্যাড। আর এম ইজ আর এর পাস্ট পার্টিসিপল কি বলো তো? হ্যাঁ, বিন, যে হি হ্যাড বিন লেম। কঠিন লাগছে খুব? পাস্ট ইনডিফিনিট, এই হচ্ছে অ্যাজ ইফ, পরেরটা হবে পাস্ট পারফেক্ট। ওকে, সো এটা অনেকেই জানো না, আমি যদিও বলেছি, তারপরে আরেকবার রিপিট করি, বারবার যেহেতু প্রয়োজন হচ্ছে। সেটা হচ্ছে বি ভার্বের কথা যদি আমরা বলি, তাহলে প্রেজেন্ট হচ্ছে এম, ইজ এবং আর, এটার পাস্ট টেন্স হচ্ছে ওয়াজ এবং হচ্ছে ওয়ার, আর পাস্ট পার্টিসিপল হচ্ছে বিন। যেমন আমরা বলি না গো ওয়েন্ট গন, ঠিক এই জিনিসটাই ওই টাইপের। আমি একটু স্মরণ করে দিই তোমাদের, গো ওয়েন্ট গন ওই জিনিসটার কথাই বলছি। এগুলোর নাম হচ্ছে কনজুগেশন অফ ভার্ব, যেটা আমার এই 50 এপিসোডের একেবারে শুরু দিকে বলেছিলাম, যেগুলো পড়ে রাখো, না হলে ক্ষণে ক্ষণে বারে বারে তুমি বাধাপ্রাপ্ত হবে। তোমার মনে হবে যেটা আমি কেন মনে রাখিনি বা কেন করছি না। দেখো, ইংরেজি শেখার ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবে, যদিও বলেছি যে ইংরেজিটা হচ্ছে অনেকটা স্পাইডার ওয়েব, মাকড়সা জালের মতো, একটা টপিকের সঙ্গে আরেকটা টপিকের চমৎকার সম্পর্ক রয়েছে। তো যদি তুমি একটা টপিক না বোঝো, সেইটারই মানে প্রতিক্রিয়া হিসেবে পরের কোনো একটি জিনিস তুমি বুঝবে না, এটাই স্বাভাবিক। আচ্ছা, এবার 6 নাম্বারে আসবো, এবং 6 নাম্বার শেষ হলে আমরা আদার কিছু রুলস দেখব। হি র্যান ফাস্ট, সে খুব দ্রুত দৌড়িয়েছিল, লেস্ট, যাতে না হি ডট ডট মিস দ্য ট্রেন, যাতে সে ট্রেনটা মিস না করে। লেস্টের ক্ষেত্রে মোটামুটি একটা রুল তোমরা মনে রাখবে, সেটি হচ্ছে যে লেস্টের পরে বাক্যটা সর্বদা হবে অ্যাফার্মেটিভ উইথ মডেল ভার্ব, অ্যাফার্মেটিভ উইথ মডেল ভার্ব। এই মডেল ভার্বের ক্ষেত্রে ডেডিকেটেড করা হয়েছে দুইটা, একটা হচ্ছে শুড, জোরালো অর্থ, নেগেটিভের ক্ষেত্রে জোরালো অর্থ, এবং আরেকটি হচ্ছে মাইট, ঝাঁঝালো জোরালো অর্থের ক্ষেত্রে শুড বা মাইট ইউজ করা হয়। সো এটা লেস্ট পরবর্তী বাক্যটা হাবোধক এবং মডেল ভার্বস থাকবে শুড অথবা মাইট। দ্যাট মিনস আমরা যদি এটাকে স্ট্রাকচারের মধ্যে নিয়ে আসি একটা, তাহলে তোমাদের জন্য কাজে দেবে। স্ট্রাকচারের ভেতরে সেটি হলো ডট ডট লেস্ট, সাদা জীবনে মাঝখানে থাকবে এই কনজাংশনটা, লেস্টের পরে সাবজেক্ট, এবং এরপরে তুমি নেবে হচ্ছে শুড অথবা হচ্ছে মাইট। এখন SHOULD, শুড এবং মাইটটা যদি মডেল ভার্ব হয়, ওদের একটা কমন ডিমান্ড রয়েছে। ডিমান্ড হচ্ছে এরপরে হবে ভার্বের বেস ফর্ম, এরপরে ভার্বে কি হবে? বেস ফর্ম হবে। ওকে, এখন রাইট উত্তর কি হবে? হি র্যান ফাস্ট, সে দ্রুত দৌড়িয়েছিল, লেস্ট হি শুড মিস দ্য ট্রেন, যাতে করে সে ট্রেনটি মিস না করে। এখন হয়তোবা এমন হতে পারে কোনো একটা অপশানে কোনো জায়গাতে শুডের পরিবর্তে হয়তোবা সেখানে মাইটও থাকতে পারে, শুডের পরিবর্তে সেখানে মাইটও থাকতে পারে। সো বোথ আর কারেক্ট। আশা করি এটা নিয়ে খুব বেশি সমস্যা হবে না, কিন্তু কোনো কোনো সময় এই জিনিসটা অনেকে বুঝতে পারে না, এবং না বুঝতে পারার পেছনে অন্য একটা কারণ। যেমন যদি বলা হয় রান ফাস্ট লেস্ট ইউ ডট ডট অপশান। এখন এখানে বলা হলো যে, দেখি তোমরা ধরতে পারছো কিনা, রান ফাস্ট দ্রুত দৌড়াও, লেস্ট ইউ শুড ক্যাচ, বি নাম্বার হচ্ছে শুড বি কট। হুইচ ওয়ান ইজ রাইট? বলো দেখি নিচের কোন বাক্যটিকে তুমি সঠিক বলবে। এখানে বাংলা বোঝাটা খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি ব্ল্যাক করে দিই এটা। বাংলাটা এরকম যে দ্রুত দৌড়াও, খুব দ্রুত দৌড়াও, যাতে না তুমি ধরা পড়ো, তোমাকে ধরে না ফেলা হয়। মানে কথা হচ্ছে বাই দ্য পুলিশ অথবা বাই দ্য পুলিশ অথবা বাই সামওয়ান, এরকম একটা কথা লুকানো আছে, অন্যের দ্বারা যাতে ধরা না পড়ো। তো চোরকে বলা হচ্ছে তুমি দ্রুত পালিয়ে যাও। সো রান ফাস্ট লেস্ট ইউ যখন এরকম প্যাসিভের মতো অর্থ হবে, অন্যের দ্বারা কথার ভিতরে প্রকাশ পাবে, তোমাকে শুডের পর একটা বি নিয়ে আসতে হবে।
কারণ বেসিক রুলে কিন্তু শুডের মানে লেস্টের ক্ষেত্রে কিন্তু শুডের পরে বি দেওয়া হয় না, বাট অর্থটা যদি প্যাসিভ হয়, অন্যের দ্বারা সংগঠিত হয়, তাহলে শুডের পর একটা বি নিয়ে আসতে হবে। আমি দেখেছি বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে, এবং দেখো তোমরাও যেটা করবে একেবারে সময় নেবে না। আর আমি তো দেখেছি তোমরা এতটাই বেখেয়ালি যে পরীক্ষায় আনসার করার সময় বাংলার দিকে খেয়াল করতে কোনো মনই চায় না। উমুক তুমুক স্যার শিখিয়েছিল লেস্টের পরেই শুট বা মাইট ভার্বের বেস পাইছি রে তোরে। সো তোমরা কিন্তু শুট ক্যাচ দিয়ে চলে আসবে, বাট এইখানটায় রাইট উত্তর হচ্ছে শুড বি কট, মানে দ্রুত দৌড়াও যাতে ধরা না পড়ো। আর যদি আমরা শুট ক্যাচ দিই তাহলে অর্থ কী হবে? দ্রুত দৌড়াও যাতে তুমি ধরা না পড়ো। না, এরকম হবেই না, মানে এটা প্যাসিভ ভয়েস, তো শুটে পরে বি নিয়ে আসতেই হবে। ব্যাস, এই হলো মোটামুটি পরীক্ষা আসার ভিতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুল। এবার কিছু রুল আমার মনে হয়েছে যে তোমাদের সঙ্গে শেয়ার করা দরকার, যেগুলোকে আমি আদার্স সেক্টরের মধ্যে রেখেছি, সেকশনের মধ্যে। তো প্রথমটা হচ্ছে ইট ইজ 10 PM। আমি 10 PM বলবো না, 10 AM বলি, যে এখন সকাল 10টা। অতএব সূর্য কি করছে? শাইনস অর ইজ শাইনিং। পরেরটা ট্রাই করো, ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না, আই ডট ডট মাই হোমওয়ার্ক। কি হবে? আর ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইম ডট ডট বাকি আছে যা তাই। এই তিনটা একটু বোঝাই। তো তোমরা একটা জিনিস মনে রাখবে যে একটা টেন্স কিন্তু অর্থ প্রবাহে অন্য আরেকটা টেন্সকে সাহায্য করে। টেন্স টু টেন্স, অর্থাৎ টেন্স টু টেন্স যখন ভ্যারি করবে তখন একটা টেন্সের অর্থ ডাইভার্ট হয়ে কিন্তু আরেকটা টেন্সে রূপান্তর হয়। আর এই রূপান্তরের ক্ষেত্রে তোমরা মনে রাখবে আগেরটা যদি হয় প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে পরেরটা ধাক্কা দেওয়ার কারণে এটি গতিশীল একটা অবস্থা প্রকাশ করে এবং তখন সেটা হয়ে যায় প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিভাবে আমি তোমাদেরকে দেখাচ্ছি। তাহলে টেন্স টু টেন্স, অর্থাৎ একটা টেন্স আরেকটা টেন্সকে প্রভাবিত করে, একটা টেন্স আরেকটা টেন্সে পরিণত হয় কিভাবে, সেইটাই যে প্রেজেন্ট ইনডিফিনিট হবে প্রথমটা, তুমি খেয়াল করে দেখো প্রেজেন্ট ইনডিফিনিটিগুলো। সো পরেরটা হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস। দ্য সান ইজ শাইনিং, এখন সকাল 10টা, অতএব এই সময় সূর্য তার আলো ছড়াচ্ছে, কাজটি চলমান। আগের বাক্যটি পরে বাক্যটিকে প্রভাবিত করেছে। একইভাবে ডোন্ট ডিস্টার্ব মি, আমাকে ডিস্টার্ব করো না, কারণ এই মুহূর্তে আমি একটা কাজের মধ্যে আছি। আগেরটার সঙ্গে পরে কথার সম্পৃক্ততা। সো আই অ্যাম ডুইং মাই হোমওয়ার্ক। অথচ মজার কথা হলো, এটি আমি একটু অন্য কালার দিই যাতে নজরে পড়ে। অথচ মজার কথা হচ্ছে আমি এই দুইটা বাক্যকে যদি আমি আলাদা করে লিখতাম, ধরো এ একটু বাক্য আর এই হচ্ছে আলাদা বাক্য, একটু মনোযোগ দিয়ে খেয়াল করো ইংরেজির টুইস্ট আসলে কোথায়। আমি বলবো হচ্ছে এই দুইটা বাক্য, আমি এটাকে সামনে রাখি। এবার যদি আমি এই দুইটা বাক্য তোমাদেরকে কারেকশন করতে বলি, তাহলে তোমরা কোন আনসারটা রাইট করবে বলো দেখি। এবার চিরন্তন সত্য কথা, দ্য সান শাইনস, সূর্য আলো ছড়াচ্ছে, আর আই ডু মাই হোমওয়ার্ক, আমি আমার হোমওয়ার্কটা করি। কিন্তু যখনই এই বাক্যটার পূর্বে আমি একটা টেন্স লাগাচ্ছি প্রেজেন্ট টেন্স, এটার পূর্বে একটা প্রেজেন্ট টেন্স লাগাই দিচ্ছি, তখনই পরের বাক্যটা প্রভাবিত হচ্ছে এবং অটোমেটিক্যালি কন্টিনিউয়াস টেন্সে রূপান্তর হচ্ছে। মনে থাকবে কথাটা? তার মানে চিরন্তন সত্য একটা বাক্য কন্টিনিউয়াসে রূপান্তর হতে পারে যদি আগের বাক্যটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট। মনে থাকবে? ব্যাস। এরপর নাম্বার 3, সহজ কিন্তু খুব ইম্পর্টেন্ট রুল। ইট ইজ হাই টাইমের মতো বেশ কিছু কল্পনামূলক বাক্য রয়েছে। যেমন ইট ইজ হাই টাইম না হয়ে হতে পারে উইশ, ফ্যান্সি, এরকম কিছু শব্দ রয়েছে। যদি ইট ইজ হাই টাইম হয় তাহলে স্পেশালি তোমরা দুইটাই স্ট্রাকচার মনে রাখবে, STRUCT স্ট্রাকচার, দুইটাই স্ট্রাকচার, এই কালার দিয়ে স্ট্রাকচার। সেটা হচ্ছে ইট ইজ টাইম অর ইট ইজ হাই টাইম, ওটা কোনো সমস্যা নেই। ইট ইজ টাইম অর হাই টাইম, এই হাই ব্র্যাকেট দিলাম, হাই অনেক সময় নাও থাকতে পারে। এরপর যদি সাবজেক্ট থাকে তাহলে ঘটনাটি ঘটে গেছে, আর অপেক্ষা করার কিছু নেই, এই জন্য এটা পাস্ট। আর যদি কখনো ইট ইজ টাইম বা ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট না থাকে তাহলে তোমাকে একটা ইনফিনিটিভ করতে হবে, 2 + V1, যেটাকে আমরা বলি ইনফিনিটিভ।
অর্থ দেখো, এটাই উপযুক্ত সময়, অলরেডি সময় পার হয়ে যাওয়াটাকে উপযুক্ত সময় বলা হয় ইনফিনিটিভ টু ডু দ্য ওয়ার্ক। এই যে দেখো, ইট ইজ হাই টাইম, ইট ইজ হাই টাইম, এরপরে টু প্লাস ভার্বের বেস ফর্ম, টু প্লাস ভার্বের বেস ফর্ম, বাকি অংশ। বাট এই বাক্যটাই যদি এমনভাবে থাকতো, সেম বাক্যটাই ইট ইজ হাই টাইম, ইউ দিয়ে দিলাম একটা সাবজেক্ট। এইবার খেয়াল করো, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়, সাবজেক্ট, তাহলে এবার কিন্তু আমরা পাস্ট টেন্স করে দেবো, তখন রাইট উত্তর হয়ে যেত ডিড। ক্লিয়ার? আশা করি ইট ইজ হাই টাইমের বিষয়টা ক্লিয়ার হয়েছে। তো এক্ষেত্রে আমি একটা নোটস তোমাদের দিয়ে রাখি, খুব ইম্পর্টেন্ট, কাছে দিবে। দুইটা শব্দ জাস্ট, একটা হচ্ছে উইশ আর একটা হচ্ছে ফ্যান্সি। এই দুইটা শব্দরই কাজ হচ্ছে কল্পনামূলক অর্থ প্রকাশ করা, এবং এরপরে ভার্বের হয়ে যায় পাস্ট টেন্স। যেমন আমি তোমাদের একটা এক্সাম্পল দিই, আই উইশ অথবা আই ফ্যান্সি, আমি কল্পনা করি বা আমার ইচ্ছা যে আই সলভড দ্য প্রবলেম, PROBLEM, প্রবলেম। দেখো এখানে কিন্তু আমরা কি দিয়েছি বলো তো, সলভ দিয়েছি। একইভাবে যদি এখানে কোনোভাবে আমাদের এরকম কোনো বাক্য হয়, সো আই কুড হতে পারে, ক্যান থেকে কুড, মানে ওটাও পাস্ট টেন্স। অথবা এমন হতে পারে যদি আমরা কখনো বি ভার্ব নিই, আই উইশ আই, এখানেও কল্পনা হওয়ার জন্য আয়ের পরে অয়ার বসাবো, তার মানে আয়ের পরে এখানে ওয়াজ হবে না, অয়ার হবে। আই উইশ আই অয়ার আ বার্ড, এরকম বাক্য অনেক দেখেছো তোমরা। তার মানে যত কল্পনামূলক বাক্য রয়েছে সবগুলোতেই বি ভার্বের পরে কিন্তু অয়ার হয়ে যাচ্ছে। বি ভার্বের পরে কি হয়ে যাচ্ছে? অয়ার হয়ে যাচ্ছে। আমি তোমাদের এই সংক্রান্ত শর্টকাটগুলো আমি এক নজরে দিয়ে দেবো তোমাদের, এটা গ্ল্যান্স। সেটা হচ্ছে ইপের পরে যদি তুমি কখনো সাবজেক্ট পাও, ইপের পরে যদি কখনো সাবজেক্ট পাও, ইজ ইকুয়াল টু হচ্ছে আমি বলবো যে অয়ার। ইপের পরে আমি যেটা দেখালাম সেটা হচ্ছে অ্যাজ ইফ, অ্যাজ ইফের পরে যদি সাবজেক্ট পাও তবুও হচ্ছে সেখানে অয়ার হবে, সরি অয়ার হবে। ওকে। আর যদি তুমি কখনো এই মুহূর্তে যেটা দেখলাম আমরা, সেটা হচ্ছে যে উইশ, আই উইশ, এরপর যদি কখনো সাবজেক্ট পাও তাহলে সেখানেও কি হবে? অয়ার হবে। ব্যাস, এই অয়ারের মোটামুটি কয়েকটা জায়গা একটু মনে রেখো, দেখবা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে বিভিন্ন জায়গাতে লেখার ক্ষেত্রে ঘুরে ফিরে এই জিনিসগুলো তোমাকে ব্যবহার করতে হয়, কারণ এগুলো দ্বারা মূলত ইমাজিনারি ইভেন্টকে মিন করে, কল্পনামূলক। এগুলো বাস্তব নয়, এগুলো আনরিয়েল। যদি আমি তোমার মতো হতাম, যদি আমি তোমার মতো হতাম, ঠিক আছে? ওকে, সো এই হচ্ছে মোটামুটি রুল। সবশেষে একটা বোনাস রুল দিয়ে দিই, যেটা জানাশোনা রুল, বাট সবশেষে আমার কথা ছিল যে আমি তোমাদেরকে শেষ দিন ক্লিয়ার করে দেব যে প্রেপোজিশনের যে ব্যাপারটা, প্রেপোজিশন যতগুলো আছে সবগুলো আমি সংক্ষেপে অল লিখলাম। তো সবগুলো প্রেপোজিশনের ডিমান্ড হচ্ছে যে আমাদের পরে ভার্বের সঙ্গে কি হয়ে যাবে? ভার্বের সঙ্গে আইএনজি হবে। আইএনজি হলে তার নাম কি হবে? জিরান্ড হবে। জিরান্ডটা কোন পার্টস অফ স্পিচ? নাউন। ব্যাস, এটা হচ্ছে 1 নাম্বার রুল, এটা আমি মনে রাখবো। প্রেপোজিশন, ঠিক আছে। এখানে আমি একটু রেড করে দিই, ঠিক আছে? TION, হ্যাঁ। সকল প্রেপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি, এবং এটা হলে সেটা হয়ে যায় জিরান্ড। এরপর নাম্বার 2, যদি কোথাও টু বসে, মনে রাখবো আমরা, যদিও এখানে প্রেপোজিশনের ভিতরে কথাটি বলাই ঠিক নয়, কারণ টু এর পরে হয়ে যায় ভার্বের বেস ফর্ম। টু এর পরে ভার্বের হয়ে যায় কি? বেস ফর্ম। এই কথাটা মনে রাখা খুব জরুরি। সকল প্রেপোজিশনে পরে ভার্বের সঙ্গে আইএনজি, কিন্তু শুধুমাত্র প্রেপোজিশন টু এর পরে ভার্বের বেস ফর্ম। তবে এইখানে প্রেপোজিশন টুটাকে যে আমরা টু বলি, সেই জায়গা থেকে আজকে আমরা বের হয়ে আসব। কারণ আমি কেন বলছি আমি সেটা পরে বলছি তোমাদের, কিন্তু আরেকটা রুল তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে যদি এমন কিছু শব্দ তোমরা দেখতে পাও যেগুলোর সাথে আমি বলবো যে ওয়ার্ড অথবা ওয়ার্ডস প্লাস টু যুক্ত রয়েছে, এই কথাটা মনে রাখবে, ওয়ার্ড বা ওয়ার্ডস প্লাস টু। যেমন আমি দু একটা উদাহরণ দিয়ে বলি, যেমন উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু, এর সঙ্গে টু লাগানো। আবার যদি বলি
লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ডের সঙ্গে টু লাগানো। এরপরে কিছু ওয়ার্ড তুমি দেখতে পাবে যেমন অ্যাডিক্টেড টু, আসক্ত। এরপর ডেডিকেটেড টু, ডেডিকেটেড টু উৎসর্গিত, ডেডিকেটেড টু। ওকে, এরপরে ধরো আমি বললাম ইনক্লাইন টু, ইউজ টু, ডেভোটেড টু, এরকম অনেক শব্দ, অ্যাকস্টম টু, কমিটেড টু, অনেক শব্দ রয়েছে, কমিটেড টু। এই শব্দগুলোর পরে যদি কখনো টু থাকে তবে এইবার কিন্তু ভার্বের সঙ্গে আইএনজি হয়ে যাবে। এবার ভার্বের সঙ্গে কি হবে? আইএনজি হবে। ঠিক আছে, এই জাস্ট প্রেপোজিশনের 3টা রুল একটু ভালো করে মনে রেখো। সো বোনাস দিলাম। এবার একটু টেস্ট দিয়ে আজকের আলোচনাটা শেষ করব। সবশেষে ভালো করে আনসারগুলো দেবে, কারণ শেষ ভালো যা সব ভালো তার, এমন বিশ্বাস রেখে আমরা ক্লাসটা শেষ করতে চাই। তাহলে বলো দেখি কি হবে, যে উই অল ওয়েন্ট টু দ্য প্লেস, PLA, place for filling in the gap, new man। তো এখানে আমরা রাইট উত্তরটা কি নেব? সো রাইট উত্তরে কি আমরা করব টু মিট, অপশন বিতে মিটিং, সি নাম্বারে শুধু মিট। তারপরের বাক্যটায় আমি জাস্ট দিয়ে দেব উই অল ওয়েন্ট টু দ্য প্লেস, টু দিয়ে দেব। তারপরের বাক্যটায় আমি যেটা করব, এখানে লাগিয়ে দেব উইথ আ ভিউ টু। ওকে, দেখো বাক্যগুলো সেম, শুধুমাত্র এই জায়গাটা পরিবর্তন। প্রেপোজিশন অর্থাৎ সকল প্রেপোজিশনের পরে ভার্বের সঙ্গে যা হওয়ার কথা তাই, সকল প্রেপোজিশন অল। সো প্রেপোজিশনের পরে ভার্বের সঙ্গে আইএনজি। সো রাইট উত্তর মিটিং। উই অল ওয়েন্ট টু দ্য প্লেস, আমরা সকলেই সেখানে গিয়েছিলাম সাক্ষাৎ করতে, টু এর পরে মিট, অতএব রাইট উত্তর হবে এই মিট, কারণ টু তো আমার আছেই, অতএব রাইট উত্তর কি হবে? এই মিট। আর উই অল ওয়েন্ট টু দ্য প্লেস, আমরা সবাই সকলে সেখানে গিয়েছিলাম উইথ আ ভিউ টু, একটা উদ্দেশ্য নিয়ে, কি মিটিং দ্য নিউ ম্যান, নতুন মানুষটিকে দেখার জন্য। সো উইথ আ ভিউ টু, এটাও যদি থাকে ভার্বের সঙ্গে কি হবে? আইএনজি হবে, এটাই আমার নিয়ম। সো রাইট উত্তর হচ্ছে বি নাম্বারটা। বাট আমার যে প্রশ্নটা রয়েছিল সেখানে আমি বলেছিলাম যে টু এর পরে ভার্বের বেস ফর্ম, তো টু এর পরে যখন ভার্বের বেস ফর্ম হয় তখন আদৌ কি টু প্রেপোজিশন? না, এটা হচ্ছে ইনফিনিটিভ বা নন ফাইনাইট ভার্বের একটা পার্ট, মানে টু এবং ভার্ব মিলেই নন ফাইনাইট। সুতরাং টুকে প্রেপোজিশনের এই তালিকায় রাখাও ঠিক নয়। এবং কোনো কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষা আমি এটা দেখেছি যে শুধুমাত্র টু এর নিচে আন্ডারলাইন করে বলা হয় যে টুটা কোন পার্টস অফ স্পিচ। মনে রাখতে হবে ফ্রেজ বা কোনো কম্পাউন্ড জিনিসের কোনো একটি অংশকে আলাদা করে তাকে আলাদা নাম দেওয়া যাবে না। তো সেক্ষেত্রে টু মিট আন্ডারলাইন করতে হলে টু মিট একসাথে করতে হবে, শুধু টু এর নিচে আন্ডারলাইন করে জিজ্ঞাসা করা যাবে না। যারা অ্যাডভান্স লার্নার রয়েছে তারা হয়তো আমার কথা বুঝতে পারছো, আর যারা বেসিক লার্নার আছো তারা জাস্ট শিখে রাখো এটাই যে টু এর পরে ভার্বের বেস ফর্ম থাকলে একসাথে তার নাম ইনফিনিটিভ, এই দুইটাকে আলাদা করে বলা যাবে না যে টু এর নাম কি আর মিটের নাম কি। ওকে, আলহামদুলিল্লাহ, আশা করি বুঝতে পেরেছো। দেখো একটা বিষয়, যে আজকের এই লেকচারটা হয়তোবা একটু লম্বা মনে হলো তোমার কাছে, একটু বেশি তথ্যমূলক, এত তথ্য নিব কিভাবে? কেউ কেউ হয়তোবা এটা বলছিলে যে মাথার উপর দিয়ে গেছে। আসলে এগুলো আর কতদিন, কেনই বা এগুলো বলছো? বলে লাভ কি হবে বলো? আমি যে তথ্যগুলো দিচ্ছি না তোমাকে, এই তথ্যগুলোকে তুমি সুন্দর করে হজম করতে পারবে। আমি সেটার অনেকগুলো উপায় দিয়েছি তোমাকে। সেটা হলো তোমার কাছে একটা প্রামাণ্য বই আছে, একটা বই দেখে তুমি সেগুলো নোটস করছো। এরপরে তুমি আমার রেকর্ডেড ক্লাসগুলো আবার রিভিশনের সময় তুমি সেগুলোকে ভেঙে একবারে চুরমার করার সুযোগ পাচ্ছ, এবং অবশেষে তুমি এই ক্লাসগুলো আরও 6 মাস পর্যন্ত রিভিউ করতে পারবে। বিশ্বাস করো, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, যদি কোনো শিক্ষার্থী মনোযোগ দিয়ে এই ক্লাসটা একবার করে তার মোটামুটি হয়তো বা 50, 60, 70% ক্লিয়ার হবে। যদি দ্বিতীয়বার করে 90% ক্লিয়ার হবে। তৃতীয়বার করলে
কিছু জায়গায় তার মনেই হবে যে এগুলো তো বুঝতে পেরে গেছি, স্কিপ করে একটু টেনে টেনে দেখি। সো তোমরা কেন বোঝো না? আমি আমার জীবনে এইভাবেই শিখেছি বাবা। তুমি কি এটা শর্টস বা রিলস দেখছো? তুমি কি ইংরেজি শেখার এই যাত্রাটাকে ভেবেছো যে এটা অনেকটা ফানি ভিডিওর মতো শিখবো আর মিরাকেল ভাবে শিখে ফেলবো, দেখে ফেলবো? আমার সারা জীবনের যা কিছু আমি দিয়েছি তোমাকে, তোমাকে তো বলেছি 25টা দিন আমাকে সময় দাও, আর এতেই পারছো না, তাতেই অধৈর্য। কেউ কেউ তো এটাও বলে যে স্যার 1 ঘন্টার উপরে মনোযোগ রাখা খুব কঠিন। তো আসলে মনোযোগ রাখতে শেখো, আমার ক্লাসে না, পৃথিবীর কোনো কিছুতেই তুমি 1 ঘন্টার বেশি মনোযোগ যদি দিতে না পারো, তাহলে নিজেকে কেন পরিবর্তন করতে চাও? আমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা না করে এর সমাধান তুমি নিজেই খোঁজো না। বাংলাদেশে আলহামদুলিল্লাহ এর থেকে সাজানো গোছানো আর কে দেবে তোমাকে? এই আয়োজনের পরেও কি তুমি আবার নতুন করে কোনো কোর্সে ভর্তি হতে চাও? নিজেকে প্রশ্ন করো। যদি এটাই তোমার হয় শেষ চেষ্টা, তাহলে সেই রকমভাবেই না চেষ্টা করো। আলহামদুলিল্লাহ লেগে আছো, থাকো চুম্বকের মতো। আজকের ক্লাসটা শেষ করে রিভিশন না দিয়ে ঘুমোতে যাবে না। কথা দাও, যারা বুঝতে পারোনি আজকের ক্লাসটা রিভিশন না দিয়ে ঘুমোতে যাবে না। এই আয়োজনটা শেষ করার পর যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায়, অ্যাডমিশন, ভর্তি পরীক্ষা, কি বলে, চাকুরি পরীক্ষা, যে জায়গাতে তুমি যাবে, ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অ্যাপ্লাই করতে পারবে, প্রতিটা জায়গায় এগুলো লাগবে রে বাবা। আমি কিভাবে বোঝাবো তোমাকে? এগুলো না আমি যখন তোমাদেরকে দিই আর আমি মনে মনে ভাবি, আমি কি অরণ্য রোদন করছি নাকি? অর্থাৎ আমি এমন কাউকে এমন কিছু দিচ্ছি নাকি যে এটার মূল্যায়ন বুঝে না? মাঝে মাঝে খুব কষ্ট মনে হয়। তো সেখান থেকে আমি তোমাদের রিকোয়েস্ট করব, দয়া করে এগুলোকে অত্যন্ত সিরিয়াস হিসেবে নাও। জীবন পরিবর্তনের অন্যতম একটা মাধ্যম, একটা সময় হিসেবে বেছে নাও আমাদের এই 25 দিনের যাত্রাকে। ওয়েল, সো ক্লাসটা শেষ করে জাস্ট রিভিশনে বসে যাও। এখন ছোট্ট একটা নাশিদ, একটু ফ্রেশ হও। দ্বিতীয় ক্লাস খুবই শর্ট, অল্প সময়ের, অ্যান্ড ডেফিনেটলি খুবই ফ্যান্টাস্টিক। ওকে, সো তোমরা একটু এনজয় করো, নাশিদ শোনো, একটু মনটাকে ফ্রেশ করো। হাজারো রাত ধরে আমার এই মন ভরে লিখেছি তোমারই নাম, গেঁথেছি প্রেম ফুলে, গেয়েছি প্রাণ খুলে, সপেছি দুরুদের খান। তুমি নেই মন বিষাদে সারাক্ষণ, তুমি নেই মন বিষাদে সারাক্ষণ, উদাসে থাকে অবিরাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আধারে আধারে ঢাকাই অন্তরে রাখিনি তোমাকে স্মরণ, ছটফটে মনে একাকী সমাগমে শূন্য লাগে জীবন। তুমি সবখানে অথই অসুখ নামে, তুমি সবখানে অথই অসুখ নামে, ভেঙে যায় সুখ
অনুপম অনুভবে মাধুরী কলরবে সুখের ছোঁয়া খুঁজে পায় হৃদয়ের তলে তুমি আছো বলে হৃদয়ের তলে তুমি আছো বলে উঠে তাই দরুদের গান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়েলকাম ব্যাক। আলহামদুলিল্লাহ, আমরা ছোট্ট বিরতি পর আবারও দ্বিতীয় লেকচার নিয়ে হাজির হলাম। আশা করি এই মুহূর্তে যে ক্লাসটি অনুষ্ঠিত হবে 38 নম্বর ক্লাস, সেটি খুব মনোযোগ দিয়ে শুনবে। খুবই অল্প সময়ের ক্লাস অ্যান্ড ডেফিনেটলি খুবই ফ্যান্টাস্টিক একটি আলোচনা। সো কোনো কথা চলবে না, ক্লাসে মনোযোগ দাও। সাথে আরেকটি বিষয় জানিয়ে দিই তোমাদের, আগামীকাল শুক্রবার, তোমরা জানো আগামীকাল শুক্রবার, নর্মালি শুক্রবার কি থাকে, আমাদের ছুটি থাকে, রাইট? সো নর্মালি ছুটি থাকলেও শুক্রবার কিন্তু ক্লাস হবে। সো আগামীকাল শুক্রবার ক্লাস হবে। আগামীকাল হচ্ছে শুক্রবার, আমি একটু বলে দিচ্ছি, বাকিদের জানিয়ে দিও, শুক্রবার ক্লাস হবে। শুক্রবার কি হবে? ক্লাস হবে। ঠিক আছে, ঠিক একই সময়ে 9টা বেজে 15 মিনিটে, 9টা বেজে 15 মিনিটে ক্লাস আমাদের হবে। সো অবশ্যই 20তম ক্লাস অনুষ্ঠিত হবে আগামীকাল। সো অবশ্যই যারা জানে না তাদের জানিয়ে দাও, আর তুমি তো জেনেই গেলে, আর তারপরে আমি বারবার রিমাইন্ডার দেব। সো অবশ্যই এই বিষয়টি জেনে রাখো। পাশাপাশি আরেকটি নোটিশ তোমাদের জানাবো, ওপেন বুক এক্সামটা কবে হবে, সব শেষে জানিয়ে দেবো ওপেন বুক এক্সামের নিউজটা। ঠিক আছে? সো এখন আমরা চলো ক্লাসে ফিরে যাই। সে প্যারালালিজম, যার বাংলা অর্থ হচ্ছে সমান্তরালতা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা টপিক। এই জিনিসটাকে আরেকটি জিনিসের সঙ্গে তুলনা করা যায় গ্রামারে, সেটিকে বলা হয় সেন্টেন্স কারেকশন। সো আমি এখানে লিখে দিলাম, এখানে আমি একটু অন্য কালার করে লিখে দিই সেন্টেন্স কারেকশন। সেন্টেন্স কারেকশন যে কোনো পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষা বা আমি যেটার কথাই বলি না কেন, সেখানে কিন্তু এখান থেকে প্রশ্ন থাকেই, প্যারালিজম বা সেন্টেন্স কারেকশন। সো আজকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট কিছু সেন্টেন্স কারেকশন নিয়ে কথা বলবো। তো এই মুহূর্তে আমরা একটা বেসিক টেস্টে আসব, তবে সেই টেস্টটা একটু অন্য ধরনের। আমি কিছু একটা লিখব, তোমরা সেই লেখার মধ্যে ভুল খুঁজে বের করবে, আমি কোথায় ভুল লিখেছি। ধরে নাও যে আমি যে লেখাটা লিখছি একজন বিগিনার লেভেলের শিক্ষার্থী সেটাই লিখতে চায়, ঠিক এমনই বাক্যগুলো সে লেখে, সে বোঝে না কোন ভুলগুলো সে করে ফেলেছে। আমরা বাক্যের মধ্যে থেকে সেই ভুলগুলোকে শনাক্ত করব, কেমন? আচ্ছা, তো একটু তোমাদের কাজ হচ্ছে এখন এরর, মানে যেগুলো ভুল রয়েছে, ভুলগুলো চিহ্নিত করা আছে। আমি শুরু করছি একটা টেস্ট। ওয়ান্স, একদা, রাইট? ওয়ান্স আপন আ টাইম, যেটা অ্যাজ ইউজুয়াল আমরা বলি একদা, কোনো এক সময়। দেয়ার ওয়াজ আ ক্যাট, এক বিড়াল ছিল। হু লাইকড, ওকে। সো আমরা কেন আসলে হু দিলাম, ব্যক্তির জন্য হু বসে, আমরা ক্যাট ইউজ করেছি, তারপরেও কেন হু দিলাম, এটা নিয়ে অনেকে প্রশ্ন থাকতেই পারে। তো সেটা নিয়ে আমি আলোচনা করব, একটু ওয়েট করো। তাহলে দেয়ার ওয়াজ এ ক্যাট হু লাইক টু চেজ, লাইক টু চেজ মাইস, পরে আমি বাংলা বলবো অ্যান্ড ইটিং ফিশ। তোমাদের কাজ হচ্ছে বাক্যগুলো দেখা এবং ভুল চিহ্নিত করা। এরপরে বলা হলো দ্য ক্যাট, ওই বিড়ালটি কেমন ছিল? দ্য ক্যাট ওয়াজ ভেরি ফাস্ট, খুবই দ্রুত গতিসম্পন্ন ছিল। অ্যান্ড ইট অলসো, বারবার বলছি তোমাদের কাজ হচ্ছে ভুলগুলো চিহ্নিত করা। অ্যান্ড ইট অলসো লাইক টু স্লিপ, স্লিপ অল ডে, আর এটা সারাদিন ঘুমাতো, এই বিড়ালটা সারাদিন ঘুমাতো। একদিন কি হয়েছে জানো? একদিনকার কথা বলি। একদিন কি হলো, ইট মানে হলো এই বিড়াল, মিট থেকে মেট, মেট আর ডগ, একটা কুকুরের সাথে সাক্ষাৎ ঘটলো। হু, যে কিনা, অর্থাৎ এই কুকুরটা, লাইকড, এ আবার একটা জিনিস খুব পছন্দ করত, সেটা হচ্ছে বার্কিং
and to run after its tail, অর্থাৎ সে খুব ঘেউ ঘেউ করতে পছন্দ করত এবং এই বিড়ালটার লেজের পিছু পিছু ছুটতে পছন্দ করত, রান আফটার এর পিছু পিছু ছুটতে পছন্দ করত। ওকে, তো যেহেতু বিড়াল এবং কুকুরের দেখা হয়ে গেল, দে বিকেম, আমি বলবো যে দে বিকেম ফ্রেন্ডস, তারা এখন বন্ধু হয়ে গেছে। ওকে, বাট দে ডিড নট শেয়ার, কিন্তু বন্ধু হলে হবে কি, তারা কিন্তু শেয়ার করছে না তাদের যে খেলনাগুলো আছে, অর্থাৎ বিড়ালের খেলনা কুকুরকে দিচ্ছে না, কুকুরের খেলনা বিড়ালকে দিচ্ছে না, অর প্লেয়িং টুগেদার, অথবা একসাথে তারা খেলছেও না। কি এক ঝামেলা না? আচ্ছা, টুগেদার, ওকে, টুগেদার, টিএইচ আর গেইদার। ওকে, তো মোটামুটি অনেক বড় একটি বাক্য দিয়েছি, একটা গল্প বলা যায়। সেই গল্পের ভিতরে বেশ কয়েকটি এরর রয়েছে এবং সবগুলো এররই হচ্ছে প্যারালালিজম বা সমান্তরালতার সমস্যা। দেখে মনে হয় বাক্যটা সঠিক। তো আমি ফার্স্টে একটু অনুবাদ করার চেষ্টা করি। ওয়ান্স আপন আ টাইম, একদা এক সময়, দেয়ার ওয়াজ এ ক্যাট, একটা বিড়াল ছিল, হু লাইকড টু চেজ, আচ্ছা, যে কিনা ধাওয়া করতে পছন্দ করতো বিড়ালটা মাইস, ইঁদুরগুলোকে, মাউস থেকে মাইস, ইঁদুরগুলোকে ধাওয়া করতো, অ্যান্ড ইটিং ফিশ, তার আরও একটি পছন্দের কাজ ছিল বিড়ালটা, সেটা হচ্ছে মাছ খাওয়া। তার মানে ইঁদুরকে ধাওয়া করা এবং মাছ খাওয়া এই দুইটাই প্রিয় কাজ ছিল। এখানে একটি বিষয় লক্ষ্য রেখো তোমরা, সেটি হলো যে ক্যাটের পরে আমি হু কেন দিয়েছি। কারণ হলো যেগুলো গৃহপালিত পশু, যেগুলো মানুষের খুব কাছে থেকে মানুষের আচরণের সঙ্গে মিশে যাওয়ার চেষ্টা করে, যেগুলো পোষ মানে, সেইগুলোর জন্য রিলেটিভ প্রোনাউন হু ব্যবহার করা হয়। সো এখান থেকে প্রমাণিত হু শুধুমাত্র ব্যক্তির জন্যই বসে না, গৃহপালিত পোষা প্রাণীর জন্য হু ব্যবহার করা যায়, যেটি আমি অলরেডি দিয়েছি এবং স্ট্যান্ডার্ড ইংলিশে কিন্তু এটা অনেক বেশি ব্যবহার হয়। ওকে, সো তোমাদের কাজ হচ্ছে ভুল ধরা। তো আমাদের অলরেডি কিন্তু একটা ভুল রয়েছে, এই ইটিং ফিশের জায়গায় আমাদের একটা ভুল আছে, ইটিং ফিশ। সো এই জায়গাটা আমি একটু আন্ডারলাইন করছি, ইটিং ফিশ। কি ভুল রয়েছে আমি পরে বলছি। দ্য ক্যাট মিসিং করেছি, দ্য ক্যাট ওয়াজ ভেরি ফাস্ট, এই বিড়ালটা ছিল খুবই দ্রুত গতিসম্পন্ন, অ্যান্ড ইট অলসো লাইক টু স্লিপ অল ডে, আর এটা সারাটা সময় ঘুমাতে পছন্দ করত। ভুলটা আমার কোথায়? ভুলটা হলো অ্যান্ডের পরে এখানে ইট অলসো যেটি রয়েছে সেটি। পরে বলছি কি ভুলটা। ওয়ান ডে, একদিন কি হলো, ইট মেট আ ডগ, একদিন একটা কুকুরের সঙ্গে সে সাক্ষাৎ করলো, হু লাইক বার্কিং, যে কুকুরটা ঘেউ ঘেউ করতে পছন্দ করে, অ্যান্ড টু রান আফটার, এবং এখানে একটা ভুল, আফটার ইটস টেইল, অর্থাৎ বিড়ালের লেজের পিছু পিছু ছুটতেই যে কুকুরটা বেশি পছন্দ করে, এটা একটা ভুল। দে বিকেম ফ্রেন্ডস, তারা বন্ধু হয়েছিল, বাট দে ডিড নট শেয়ার টু টয়েস অর প্লেইং টুগেদার, এখানে আরও একটি ভুল, তারা একে অপরকে খেলনাগুলো শেয়ার করতো না এবং একসাথে খেলতো না, এই জায়গায় একটা ভুল রয়েছে। সো আমার বোল্ড করা জায়গাটাই ভুল। সো কারেকশনটা কি হবে, আমি এই পুরো বাক্যটাই আমি আরেকবার লিখে নেব। ওকে, আর যে যে জায়গায় ভুল এবার একটু নজর দাও। অ্যান্ডের পূর্বে আমরা যদি বলি যে টু চেজ মানে ধাওয়া করা, তাড়া করা, ঠিক আছে, টু এর পরে ভার্বে কি হয়েছে বলো তো, বেস ফর্ম হয়েছে। সুতরাং অ্যান্ডের পরেও হবে ভার্বের বেস ফর্ম, অর্থাৎ এখানে ইটিং হবে না, এখানে হবে ইট ফিশ, শুধু কারেকশন হচ্ছে ইট ফিশ। সো আমি একটু মার্কিং করে দিই। এখন অনেকে প্রশ্ন আসতে পারে যে অ্যান্ডের পূর্বে টু চেজ রয়েছে, তাহলে এখানে কি টু ইট হবে না? নো, এটা মনে রেখো তোমরা যে অ্যান্ড বাট অর এর আগে পরে সমজাতীয় সাবজেক্ট হলেও বিলুপ্ত হয়, সমজাতীয় প্রেপোজিশন হলেও বিলুপ্ত হয়, সমজাতীয় মডাল ভার্ব হলেও বিলুপ্ত হয়। তাহলে আমি ছোট্ট একটা নোট লিখে দেব, নোটটা করে নেবে তোমরা। অ্যান্ড, বাট এবং অর এইগুলো যদি কোথাও থাকে তাহলে এলিমিনেট হয়ে যায়, বাদ হয়ে যায় কি কি বলতো? প্রেপোজিশন বাদ হয়ে যায়, মানে প্রেপোজিশন ডাবল থাকলে পরেরটা দিতে হয় না, যদি মডাল ভার্ব থাকে তাহলে পরেরটা দিতে হয় না, এবং আরেকটি কি বললাম, প্রেপোজিশন, মডাল ভার্ব, এবং আরেকটি কি বললাম, আচ্ছা, প্রেপোজিশন বসবে না, মডাল ভার্ব হলে বসবে না, এবং সমজাতীয় যদি সাবজেক্ট হয়, রাইট,
সমজাতীয় সাবজেক্ট যদি হয় তাহলে সেইগুলো কি হবে, বসবে না, নো রিপিট, অর্থাৎ ডাবল এগুলো বসবে না, এই কথাটা মনে রেখো, শুধু একবার বসবে। সো টু চেজ একবার বসেছে, তাই এখানে টু ইট ফিশ হবে না। আমি এমন অনেক শিক্ষার্থীকে দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে এই ধরনের ভুলগুলো করে ফেলে, অ্যান্ডের আগেও যায় অ্যান্ডের পরেও তাই। তো বুঝতে হবে কোন কোন জিনিসগুলো বেসিকলি বসে না। প্রেপোজিশন, প্রেপোজিশন, মডেল ভার্ব এবং সাবজেক্ট, এগুলো নো রিপিট, অর্থাৎ ডাবল বসে না। আচ্ছা, ফিশটাকে আমি বোর্ড নাও করতে পারি, কারণ এ তো ফিশ তো ঠিকই আছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এরপরে দ্য ক্যাট ওয়াজ ভেরি ফাস্ট, বিড়ালটা খুবই দ্রুতগামী ছিল, অ্যান্ড ইট অলসো লাইট। এই তো বললাম অ্যান্ড, বাট, অর যদি কোথাও থাকে তার আগে পরে সমজাতীয় সাবজেক্ট বসে না। তুমি কি জানো দ্য ক্যাট মানেই ইট, অর্থাৎ ওই বিড়ালটিকেই বোঝানো হয়েছে। ওকে, সো দ্য ক্যাট ওয়াজ ভেরি ফাস্ট অ্যান্ড অলসো লাইট। আমি এখানে শুধু অলসোটা রাখবো, বাট ইট রাখবো না। এখানে অলসো রাখতে পারি, সমস্যা নেই, কিন্তু ইট রাখবো না, কারণ সমজাতীয় সাবজেক্ট একই জিনিসকে বোঝানোর জন্য আমি পরবর্তীতে কিন্তু সেটা দেবো না। অবশ্য এই জাতীয় বাক্য তোমরা জীবনে অনেকবার দেখেছো, হি ইজ পোর বাট হি ইজ অনেস্ট। তো তোমরা অনেকে বলবে যে স্যার এই বাক্যটা দেখিনি। আমরা যে বাক্যটা দেখেছি সেটা হচ্ছে হি ইজ পোর বাট অনেস্ট। তো এখানে তুমি খেয়াল করে দেখো, মাঝখানে বাট রয়েছে, এবং আমরা একটু আগে বললাম যে অ্যান, বাট, অর যদি কোথাও থাকে এবং তার আগে পরে যদি সমজাতীয় সাবজেক্ট হয় তাহলে দ্বিতীয় সাবজেক্টটা বাদ যাবে, তাই বাদ যাবে। আর সমজাতীয় যদি বি ভার্ব হয়, এখানে মডেল ভার্ব আমি সাথে আরেকটি যুক্ত করব, বি ভার্ব। ওকে, সো সমজাতীয় মডেল ভার্ব এবং যদি বি ভার্ব কোথাও থাকে সেটিও বাদ চলে যায়। আর যার কারণেই সেই যে শুরু করেছে এই বাক্যটা শুনতে, হি ইজ পোর বাট অনেস্ট, এখনও তার পরিবর্তন হয়নি, হি ইজ পোর বাট অনেস্ট। আশা করি লেখার ক্ষেত্রে এই বিষয়গুলো খুব খুব করে মনে রাখবে। দ্য ক্যাট ওয়াজ ভেরি ফাস্ট অ্যান্ড অলসো লাইক টু স্লিপ অল ডে, সারাদিন ঘুমাতে পছন্দ করতো সেই বিড়ালটা। ওয়ান ডে ইট মিট আ ডগ হু লাইক টু বার্কিং অ্যান্ড টু রান। ভুলটা কোথায়? অ্যান্ড রয়েছে। অ্যান্ডের আগে কি রয়েছে বলো তো? অ্যান্ডের আগে হচ্ছে বার্কিং। সো সে বার্কিং করত এবং ছুটতে পছন্দ করতো পিছু পিছু, সমজাতীয়। সো বার্কিং অ্যান্ড রানিং। ওকে, অ্যান্ডের আগে পরে সমজাতীয়, বার্কিং অ্যান্ড রানিং, একই ধরনের, একই প্যাটার্ন। আফটার ইটস টেল দে বিকেম ফ্রেন্ডস, তারা বন্ধু হয়ে গেল, বাট দে ডিডন্ট শেয়ার টয়েস অর প্লেইং। দেখো, ডিড নট, ডিডের পরে ভার্বের বেস ফর্ম, এটা তোমরা প্রত্যেকেই জানো, ডিডের পরে ভার্বের বেস ফর্ম পাস্ট ইনডিফিনিট টেন্স। সো অরের পরেও এই ভার্বের বেস ফর্ম রাখতে হবে। সো এখানে প্লেইং নয়, এখানে দিতে হবে প্লে। তাহলে এবার একটু নোটিস করো ভুলটা আমার কোথায়। ইট, অলসো, রানিং এবং প্লেইং। সো ঝটপট করে একটু কমেন্টে জানাও, চারটা জায়গায় ঠিকঠাক ভুল মানে চিহ্নিত করতে পেরেছ, কিন্তু লিখতে পারোনি সেটা, অথবা ভুল ধরতেও পেরেছো এবং লিখতেও পেরেছো, যারা একটু কমেন্টে জানাও। ওকে, আমি কমেন্টে নজর রাখছি। তার সাথে সাথে আরেকটু আমরা সামনে এগোই। এখন আমরা যেহেতু প্যারালিজমের কথা বলছি, সমান্তরালতা, কোন কোন রুলসগুলো বেশি বেশি ইম্পর্টেন্ট সেইগুলো আমরা এক নজর একটু দেখে নেব। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, আমি কমেন্টে নজর রাখছি। তবে আরেকটি বিষয় তোমাদের, আরেকটি বিষয় সেটি হচ্ছে যে তোমরা অনেকে অযৌক্তিক কমেন্ট করছো, অন্যের কথা রিপ্লাই দিচ্ছ, এতে করে তোমার ক্ষতি হচ্ছে। তুমি ক্লাসে কনসেন্ট্রেশন দিতে পারছো না, তুমি কমেন্টটাকে হাইড করো, হাইড করার উপায় আছে। আর যারা এই মাতব্বরি করছে আমি তাদের জন্য দোয়া করি, এটা করো না, কারণ এটা করলে শেষ পর্যন্ত আমার দোয়া থেকে তোমরা বঞ্চিত হবে। শিক্ষকের দোয়া হয়তো বা তোমার জন্য খুব বেশি কাজে নাও লাগতে পারে, ভেবে নিতে পারো এইটারে এমন কি, আমার দোয়া থেকে তুমি অনেক দূরে সরে যাবে। আমি তোমার জন্য, প্রত্যেকের জন্য মন থেকে দোয়া করি। শেষের এই আয়োজনটা, আর মাত্র কয়েকটা ক্লাস, এরপরে আমিও তোমাদের মিস করব আর তোমরা আমাকে মিস করবে। এভাবে আমাকে লাইভে পাবে না। এত গুরুত্বপূর্ণ আয়োজনের বিষয় বারবার তোমাকে কেউ বলবে না, লেগে থাকো লেগে থাকো। সো রিকোয়েস্ট থাকবে, পুরো বিষয়টা উসুল করে ছাড়ো, ঠিক আছে? সো ক্লাসে ফিরে যাই। সাম ইম্পর্টেন্ট টিপস। নাম্বার 1, এই ধরনের একটা ভুল তোমরা পাবে, ইনকারেক্ট বাক্য প্রথমটা, আর আমি এরপরে কারেক্টটা লিখব। সো ডক্টর রহমান ইজ আ রিসার্চার। ডক্টর রহমান হচ্ছেন একজন গবেষক।
প্রফেসর, উনি একজন প্রফেসর, অ্যান্ড নলেজেবল। জাস্ট ফিল করো ভুলটা কোথায় রয়েছে। ইয়েস, ভুল ধরতে পেরেছ। অ্যান্ড বাট অর, এই সূত্রটা একটু মনে রাখতে হবে। আমি এখানে ছোট্ট করে একটা নোট দিয়ে দিই, নোটটা আমি এই কালার দিই। সো এই নাম্বার নোটটাই হলো তোমাকে দুইটা শর্ত মনে রাখতে হবে, অ্যান্ড এবং অ্যান্ডের মতো কাছাকাছি অর্থ দিবে অ্যাজ ওয়েল অ্যাজ। অ্যান্ড এবং অ্যাজ ওয়েল অ্যাজ তুমি যদি পাও তাহলে দুই পাশে হবে সমান সমান, প্যারালালিজম। তো সমান সমান মানে কি একটু আমরা দেখি। এই হচ্ছে অ্যান্ড, নজর দাও, অ্যান্ড অ্যান্ডের আগে আর্টিকেল প্লাস নাউন, আর্টিকেল প্লাস নাউন, অতএব পরেও হবে আর্টিকেল প্লাস নাউন। কিন্তু কি ভুল বলো তো, নলেজেবল শব্দটি কিন্তু অ্যাডজেক্টিভ। সো আমাকে নাউন করতে হবে এবং তার আগে আর্টিকেল দিতে হবে। সো ডক্টর রহমান ইজ আ রিসার্চার, প্রফেসর, অ্যান্ড আমি এটুকু রাখবো। আর এই যে নলেজেবলের যে জায়গাটা দেখছি এইখানে আমরা বলবো, সো কি বলতে পারি, নলেজেবল যার জ্ঞান রয়েছে তাকে আমরা বলবো স্কলার। স্কলার জ্ঞানী, ঠিক আছে, বিদ্বান। অর্থ অনুযায়ী কিছু একটা বসাও, বাট তোমাকে অবশ্যই প্যারালাল করতে হবে। সেখান থেকে এসেছে প্যারালালিজম বা সমান্তরালীকরণ। ক্লিয়ার? মাশাআল্লাহ। যারা আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছো, ক্লাসটি শেষ হলেই প্রথম কমেন্টে লিঙ্কটা থাকবে। যদি ইংরেজি শিখতে চাও মজা নিয়ে, তাহলে 50টা আমি ক্লাস নিচ্ছি, সবগুলো ক্লাস করতে হবে নামমাত্র একটি কোর্স ফি দিয়ে। ঝটপট করে যুক্ত হয়ে যাবে ক্লাসটি শেষ হলেই। সেখানে সমস্ত ক্লাসগুলো সাজানো গোছানো রয়েছে। এবার আসো নাম্বার 2। ডিউরিং ভ্যাকেশনস, ছুটির সময়, আই প্রেফার টু ভিজিট মিউজিয়ামস অর রিডিং নভেলস। ছুটির সময়গুলোতে আমি জাদুঘর বেড়াতে পছন্দ করি এবং উপন্যাস পড়তে পছন্দ করি। ভুলটা আমার কোথায়? অ্যানি অ্যাজাম্পশন, ভুলটা কোথায়? ইয়েস, অ্যান বাট অর। সো আমরা এখানে স্পেশালি নোট করব দুইটা শব্দ। অ্যান্ড দিয়েছি, এবার দেবো হচ্ছে বাট এবং অর। যদি বাট এবং অর কোথাও থাকে তাহলে এখানে সেখানে নজর দিতে হবে এবং আগে পরে খেয়াল করতে হবে। প্রেফার টু, এরপরে ভার্বের বেস ফর্ম, তুমি একটু খেয়াল করো, বেস ফর্ম তারপরে হচ্ছে নাউন। সুতরাং এখানে পার্টিসিপল প্লাস নাউন এরকম করা যাবে না, বা জেরান্ড প্লাস নাউন করা যাবে না। সো এখানেও আমার রিডিংয়ের পরিবর্তে আমি পুরো বাক্যটা একটু লিখি। ওকে, সো এই জায়গাটা আমার ভুল, ভুলের জায়গাটা আমি রেড করলাম, অ্যান্ড আফটার দ্যাট সেখানে আমি কারেকশন করি। ওকে, সো এই রিডিংয়ের জায়গাতে হবে রিড। অ্যান্ড বাট অর আগে পরে সমজাতীয়, দেখো এবার কিন্তু সমজাতীয়। ক্লিয়ার? ব্যাস, পারবে তো বটেই, কিন্তু এখন ধরতে পারছো কিনা বা ভুলের জায়গা নজর পড়ছে কিনা এটি গুরুত্বপূর্ণ বিষয়। নাম্বার 3তে এসো। ইন সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস, অর্থাৎ বৈজ্ঞানিক পরীক্ষার ক্ষেত্রে, টু অবজার্ভ কেয়ারফুলি ইজ মোর ক্রুশিয়াল, অর্থাৎ ভালো করে পর্যবেক্ষণ করাটা খুবই গুরুত্বপূর্ণ, দেন কালেক্ট ডেটা কুইকলি, অর্থাৎ তথ্য সংগ্রহের থেকে পর্যবেক্ষণ করাটা সায়েন্টিফিক এক্সপেরিমেন্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। সো এখানে আমরা মূল ফোকাসটা দেব যে শব্দের প্রতি, সেটি হচ্ছে দেন। সো এই নোটটা একটু মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে দেন। যদি কোনো বাক্যতে তুমি দেন দেখতে পাও অথবা দেন ব্যবহার করে কোনো বাক্য লিখতে চাও, তাহলে দুই পাশে ব্যালান্স করতে হবে তোমাকে, দুই পাশে ব্যালান্স করতে হবে। তাহলে এখানে আমরা কি বলবো? ইন সায়েন্টিফিক, ভুলটা কোথায়? দেন কালেক্ট, ভুলটা কোথায়? টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে অ্যাডভার্ব। ওকে, তাহলে এখানেও আমার হবে টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস হচ্ছে অ্যাডভার্ব। সো অবশ্যই আমাকে করতে হবে ইন সায়েন্টিফিক এক্সপেরিমেন্টস মোর ক্রুশিয়াল দেন, এই পর্যন্ত আমি রাখবো। দেনের পরে আমি দেব টু, তার মানে দেনের আগে ভার্বের যে অবস্থা, ওকে, দেনের পরেও ভার্বের সেই অবস্থা আমাকে করতে হবে। সো রাইট উত্তর হচ্ছে দেন টু কালেক্ট ডেটা কুইকলি, টু কালেক্ট ডেটা কুইকলি। বুঝতে পেরেছ? না বোঝার কিছু নেই, একটু চোখ কান খোলা রাখো, তাহলে এনাফ। আগের ক্লাসগুলো কোথায় পাবো? আমি তো বলছি আগের ক্লাসগুলো সাজানো রয়েছে, যুক্ত হয়ে যাও। নিচের কমেন্টে, প্রথম কমেন্টে লিঙ্ক থাকবে, ভর্তি লিঙ্কটা। নাম্বার 4-এ আসো। লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ ইজ সিমিলার টু প্লে আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, অর্থাৎ একটি নতুন ভাষা শেখা হচ্ছে অনেকটা নতুন বাদ্যযন্ত্র বাজানোর মতো। ভুলটা কোথায়, কোন জায়গায় আমরা নজর দেব?
এইখানে আমরা যে নোটটা পাবো সেই নোটটা হচ্ছে যদি বি ভার্ব অথবা অনেক সময় বি ভার্ব প্লাস সিমিলার টু, এই দুইটা জিনিস তুমি কোথাও দেখতে পাও। এই নোটটা আমি পেইড ব্যাচে আমি দিয়ে দেবো, সেখান থেকে তোমরা নোটসটা করে নিও। একই সাথে লেকচার শোনা এবং নোটস করা এই দুটো জিনিস অনেক বেশি কঠিন। সো বি ভার্ব কোথাও যদি পাও অথবা বি ভার্ব বা সিমিলার টু, তাহলে অবশ্যই আমি খুব সিরিয়াস হয়ে যাব। সো আমি সিরিয়াস হলাম এই জায়গাটায়। ল্যাঙ্গুয়েজ, লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ ইজ সিমিলার টু, আগে রয়েছে ভার্বের সঙ্গে আইএনজি তারপরে নাউন ফ্রেজ, তাহলে পরেও হবে ভার্বের সঙ্গে আইএনজি তারপরে নাউন ফ্রেজ। সো এই অংশটুকু আমি নেব, ইজ সিমিলার টু আমি নেব, এবং এরপরে প্লের সঙ্গে আমি আইএনজি করে দেব, প্লেইং আ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। ব্যাস হয়ে গেল। ঠিক আছে, আচ্ছা, কঠিন করে ভাবলেই কঠিন। এরপরে আসো 5 নম্বরে, দ্য কমিটি ভ্যালুজ মাই ওপিনিয়ন মোর দ্যান হি। আচ্ছা, আগেরটায় আমরা পেয়েছিলাম হলো শুধুমাত্র দেন, এবার হলো মোর দ্যান থাকবে। যদি কোনো বাক্যতে মোর দ্যান থাকে সেখানেও আমরা প্যারালালিজম বা সমান্তরলতার নিয়মটা ফলো করব। সো এখানে আমরা আসি মোর দ্যান নিলাম। সো এই পাশে আমরা একটু খেয়াল করে দেখি, দ্য কমিটি ভ্যালুজ মাই ওপিনিয়ন মোর দ্যান হি, অর্থাৎ তার থেকে কমিটি আমার মতামতকে বেশি মূল্যায়ন করে। কমিটি তার থেকে আমার মতামতকে বেশি মূল্যায়ন করে। এখানে ভুলটা কোথায় বলো তো? ভুলটা হচ্ছে আমার মতামতের সাথে একজন ব্যক্তিকে তুলনা করা হয়েছে। তুলনা হবে ব্যক্তির সাথে ব্যক্তি অথবা ব্যক্তির আচরণের সঙ্গে আরেক ব্যক্তির আচরণ। তো এখানে যেহেতু আমি বলেছি মাই ওপিনিয়ন, তাহলে আমার এখানে লেখা উচিত ছিল যে হিজ ওপিনিয়ন, তাহলে তো রাইট হতো। আর সে কারণেই বলা হচ্ছে দ্য কমিটি ভ্যালুজ মাই ওপিনিয়ন মোর দ্যান, এরপরে আমি সমান্তরাল করব, সেটি হচ্ছে দেন। দেন কি বলতো? হিজ ওপিনিয়ন, হিজ ওপিনিয়ন, অর্থাৎ পজেসিভ প্লাস নাউন, এখানেও পজেসিভ প্লাস হচ্ছে নাউন। এখন পজেসিভ যদি না জানো, আজকের এই ক্লাস দেখে অবাক হয়ে যাও, মন ভেঙে যায়, তাহলে বলবো যে আগের যে পজেসিভের ক্লাসগুলো রয়েছে তুমি সেগুলো একটু দেখে নিও, কারণ সেখান থেকে তুমি একটা চমৎকার কনসেপ্ট পাবে। আচ্ছা, মাই পজেসিভ প্লাস হচ্ছে নাউন, এরপরে হচ্ছে পজেসিভ প্লাস নাউন। ঠিক আছে, ওকে, ব্যাস। সো আমাদের মোর দ্যানের দিকে, আচ্ছা আচ্ছা, মোর দ্যান, এখানে দ্যানটা আমার মিসিং হয়েছে। ঠিক আছে, মোর দ্যান। এরপরে নাম্বার 6-এ আসি আমরা। আই অ্যাম ফ্যাসিনেটেড বাই বোথ অ্যানশিয়েন্ট সিভিলাইজেশনস অ্যান্ড মডার্ন টেকনোলজি। আমি মুগ্ধ হয়েছি প্রাচীন সভ্যতা এবং আধুনিক প্রযুক্তি দেখে। ভুলটা কোথায় বা আমার ফোকাসটা কোথায় যাবে? সো আমার নোটটা হচ্ছে এই জায়গাটায়। সো এইখানে আমরা নজর যেখানে দেব সেটি হচ্ছে বোথের জায়গায়। তো এখানে তোমরা মনে রেখো, বোথ যদি কোথাও থাকে তার সঙ্গে একটা অ্যান্ড যুক্ত হয়। বোথ এবং অ্যান্ড ঠিক এরকমই, মানে পেয়ার কনজাংশন রয়েছে। দিজ আর কল্ড পেয়ার কনজাংশন। পেয়ার মানে হলো একটার সঙ্গে আরেকটা সম্পর্ক। তো এই পেয়ার কনজাংশনের ক্ষেত্রে বেশ কয়েকটি কনজাংশন রয়েছে, যেমন বোথ ডট ডট অ্যান্ড, এরপরে জানাশোনা শব্দ আইদার ডট ডট অর, নাইদার ডট ডট নর, তারপরে আরেকটি রয়েছে নট অনলি ডট ডট বাট অলসো। এরা যদি কোথাও বসে একটা, তাহলে তারপরে আরেকটা বসবে এবং আগে এবং পরে সমান্তরাল হবে, সমান সমান হবে। সো আই এম ফ্যাসিনেটেড বাই বোথ অ্যানশিয়েন্ট সিভিলাইজেশনস, বোথ রয়েছে এবং অ্যান্ড রয়েছে। ওকে, সো বোথ এবং অ্যান্ড, ব্যাস, এই তো কোটা পরিপূর্ণ। সো কোটা পরিপূর্ণ হয়েছে। এখন আমাকে শর্তটা মেলাতে হবে। বোথের পরে অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এবং এমন একটা নাউন যে নাউনটা হয়েছে প্লুরাল। খেয়াল করে দেখো, এমন একটা নাউন, সেই নাউনটা প্লুরাল। অ্যাডজেক্টিভ প্লাস নাউন, সো অ্যাডজেক্টিভ, নাউন এই পাশের নাউন। কিন্তু সমস্যা হলো এই নাউনটা প্লুরাল, কিন্তু এই নাউনটা আমার প্লুরাল হয়নি। সো দাড়িপাল্লার মতো দুই পাশে সমান হয়নি, সেই জন্য ডেফিনেটলি আমরা এইটাকে প্লুরাল করে ফেলবো। সো টেকনোলজিস, GIES, টেকনোলজিস। আই এম ফ্যাসিনেটেড by both ancient civilizations and modern technologies. ক্লিয়ার? আশা করি
বুঝে নিয়েছো মৌলিক রুলস। এখন কিছু কিছু ক্ষেত্রে তোমরা এক্সেপশন দেখতে পেতে পারো। যেমন আমি যদি তোমাদেরকে বলি, ফার্স্ট একটা টেস্ট দিই এবং বলি যে ভুলটা কোথায়, ফাইন্ড আউট দ্য এরর। আমি যদি বলি হি এনজয়েস সিঙ্গিং অ্যান্ড টু ডান্স, ওকে, হি এনজয়েস সিঙ্গিং অ্যান্ড টু ডান্স। তো আমি অপশান হিসেবে বললাম সিঙ্গিং অ্যান্ড ডান্সিং। পরীক্ষা ঠিক এভাবেই থাকবে, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় হি এনজয়েস টু সিং অ্যান্ড টু ডান্স, এরকম কিছু একটা। তো অপশান হিসেবে আমি এ, বি এবং সি দিলাম। চারটা অপশান দেবো না, ঝটপট করে একটু কমেন্টে জানাও যে তোমার কাছে সম্ভাব্য রাইট আনসার কোনটা মনে হচ্ছে। দ্রুত জানাতে হবে। দ্রুত দ্রুত। সর্বদাই তোমরা যদি গ্রামারে শুধু রুলসের দিকে তাকাও তাহলে কিন্তু অনেক সময় অনেক কিছুই বুঝবে না। মাঝে মাঝে কিছু ক্রিটিক্যাল ফ্যাক্ট থাকে, সেগুলো তোমাকে বুঝতে হবে। যেমন বাংলাটা তুমি খেয়াল করো, হি এনজয়স সিঙ্গিং, সে গান গাইতে পছন্দ করে, অ্যান্ড টু ডান্স, নাচতে নাচতে সে নাচাটাকে উপভোগ করে। হ্যাঁ, সো হি এনজয় সিঙ্গিং অ্যান্ড টু ডান্স না করে হি এনজয় সিঙ্গিং অ্যান্ড টু ডান্স, এটা রাইট। এটাকে একেবারেই এই ক্ষেত্রে ভুল বলা যাবে না। হি এনজয় সিঙ্গিং অ্যান্ড টু ডান্স, এটাও রাইট। তবে বেস্ট হচ্ছে হি এনজয় সিঙ্গিং অ্যান্ড ডান্সিং, অর্থাৎ নাচাটা এবং গান করাটাকে সে এনজয় বা উপভোগ করে, এটাও রাইট। অর্থাৎ সামটাইমস অর্থগত কারণে অনেক সময় এটা হতে পারে। সো হি এনজয়স টু সিং অ্যান্ড টু ডান্স, ইজ ইট রাইট? না, এটা আসলে রাইট নয়, এটা হচ্ছে রং। এটা অর্থের পূর্ণতা আসে না এই বাক্যটায়। যে সে গান গাইতে এনজয় করে এরকম না, গান গাওয়া এনজয় করে, গান গাইতে নয়, গান গাওয়া। সো গান গাওয়া দ্যাট মিনস হচ্ছে সিঙ্গিং। সো বোথ আর কারেক্ট। ওকে, আচ্ছা, আরেকটি টেস্ট দেব তোমাদের আয়োজনের শেষের দিকে এসে। আচ্ছা, আরেকটি টেস্ট দিই, অ্যান্ড ট্রাই টু ফাইন্ড আউট দ্য এরর। আমি যদি বলি যে টু বি প্রিপেয়ার্ড অ্যান্ড টেকিং দ্য initiatives are both important. To be prepared and taking the initiatives are both important. প্রস্তুত হওয়া এবং উদ্যোগ নেওয়া উভয় গুরুত্বপূর্ণ, এটা হচ্ছে বাংলা বাক্য। এইবার যদি আমি বলি যে টু বি প্রিপেয়ার্ড অ্যান্ড taken the initiatives, এ এবং বি, কোন বাক্যটাকে তুমি রাইট বলবে? এখন তোমরা হয়তো এটা অনেকেই ভাবছো যে স্যার অ্যান্ড বাট অর আগে যেহেতু ভার্বে পাস্ট পার্টিসিপল রয়েছে তাহলে এখানে পাস্ট পার্টিসিপলে দিতে হবে। না, এখানে আবার এইটাই হচ্ছে রাইট উত্তর। টু বি প্রিপেয়ার্ড মানে প্রস্তুত হওয়া, পরিপূর্ণ। টু বি এর পরে ভার্বে পাস্ট পার্টিসিপল, এটা হতে পারে। সো টু বি প্রিপেয়ার্ড প্রস্তুত হওয়া, অ্যান্ড টেকিং দ্য ইনিশিয়েটিভস। সো এখানে টেকেন দ্য ইনিশিয়েটিভস নয়, টেকিং দ্য, মানে যখন আমরা হচ্ছে কি বলে এটাকে জেরেন্ড, মানে আমরা যখন সাবজেক্টের সাথে ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি, এরকম তো অনেক ফ্রেজই আমরা পাই। সো টেকিং দ্য ইনিশিয়েটিভস, নট টেকেন দ্য ইনিশিয়েটিভস। তো সো টেকিং দ্য ইনিশিয়েটিভস মানে উদ্যোগ নেওয়া, যার কারণে এই জায়গায় কিন্তু তুমি ওই প্যারালাল করলে কিন্তু ধরা খেয়ে যাবে। সো অবশ্যই এই বাক্যটাকে দেখে আগের নিয়ম অনুযায়ী তোমার ভুল মনে হতে পারে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে এই অর্থ একটা গুরুত্বপূর্ণ বিষয়। সো তুমি যখন ইংরেজি শিখবে, ইংরেজি লিখতে চাইবে বা বলতে চাইবে, দুইটা বিষয়কে ফোকাস দেবে, একটা রুলস এবং আরেকটি হলো ট্রান্সলেশন বা বাংলা অর্থ। আর বাংলাকে প্রাধান্য দিয়ে তুমি যদি ইংরেজি শেখো তাহলে সেইটা শেখা অনেক বেশি লাস্টিং করবে। যারা ধরতে পেরেছ, এবং সবশেষে দুইটা টেস্ট যাদের হয়েছে একটু ঝটপট করে আমাকে একটু কমেন্টে জানাও। আয়োজনের শেষে ছোট্ট একটা বোনাস ইনফরমেশন দিয়ে আজকের আয়োজনটি শেষ করব। সো বোনাস ইনফরমেশনটা হচ্ছে, বলতে হবে যে দে লাইক
সিঙ্গিং অ্যাজ ওয়েল অ্যাজ রিডিং। অর্থাৎ তারা গান গাইতে এবং তার সাথে পড়তেও পছন্দ করে বা ভালোবাসে। প্রশ্ন হলো অ্যাজ ওয়েল অ্যাজ, হোয়াট ইজ দিস? দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ অপশন এ ইটস কনজাংশন, অপশন বি ইটস প্রেপোজিশন। যদি এই আনসারটা ঠিকঠাক দিয়ে বিদায় নিতে পারি আমরা, বা তোমরাও পারো, তাহলে ভাবা যাচ্ছে বেসিক অনেক বেশি স্ট্রং তোমার। দে লাইক সিঙ্গিং অ্যাজ ওয়েল অ্যাজ রিডিং। অ্যাজ ওয়েল অ্যাজ ইজ কনজাংশন অর প্রেপোজিশন। দ্রুত আনসারটা আমি শেয়ার করি। আসলে যদি আমরা অ্যান্ডের সাথে অ্যাজ ওয়েল অ্যাজটাকে মিলিয়ে ফেলি, যদি অ্যান্ডের সঙ্গে আমরা অ্যাজ ওয়েল অ্যাজটাকে মিলিয়ে ফেলি, কিন্তু আজকের পর তোমরা মনে রাখবে অ্যান্ড হচ্ছে কনজাংশন। অ্যান্ডের নাম কি? কনজাংশন, যার অর্থ হচ্ছে এবং। এবং আর অ্যাজ ওয়েল অ্যাজটা হচ্ছে প্রেপোজিশন। এটিকে অবশ্য বলা হয় মাল্টি ওয়ার্ড প্রেপোজিশন, মানে অনেক কয়টা শব্দ মিলে একটা প্রেপোজিশনের মতো আচরণ করে। অ্যাজ ওয়েল অ্যাজ এর মিনিংটা মূলত দাঁড়ায় হচ্ছে প্রেপোজিশন। প্রেপোজিশন, ওকে। এটার অর্থ মূলত দাঁড়ায় ইন অ্যাডিশন, তাছাড়াও, এটা ছাড়াও ওটা, অধিকন্তু, এইসব ক্ষেত্রগুলোতে মাল্টি ওয়ার্ড প্রেপোজিশন হিসেবে অ্যাজ ওয়েল অ্যাজ বসে। সো দে লাইক সিঙ্গিং অ্যাজ ওয়েল অ্যাজ রিডিং, অর্থাৎ সে গান তো পছন্দ করে, তার সাথে সে পড়তেও পছন্দ করে। এখানে অ্যাজ ওয়েল অ্যাজ দিলে অর্থ যেটা হবে, আর অ্যান্ড দিলে অর্থ সেটা হবে না। এখন তুমি যদি এই জিনিসটা না জানো, যদি কাউকে বলা হয় যে বলো তো অ্যাজ ওয়েল অ্যাজের পরিবর্তে যদি আমি অ্যান্ড দিই তাহলে কি হবে, তাহলে সে বলবে যে দুইটাই সমান সমান, যেই লাউ সেই কদু, একই অর্থ। আসলে অ্যাজ ওয়েল অ্যাজ এবং অ্যান্ডের অর্থ কখনোই এক নয়। দে লাইক সিঙ্গিং অ্যাজ ওয়েল অ্যাজ রিডিং, সে গান পছন্দ করে তার সাথে পড়াশোনা। সে গান এবং পড়াশোনা পছন্দ করে, তার মানে এবং কথাটি আসবে অ্যান্ডের ক্ষেত্রে, অ্যাজ ওয়েল অ্যাজের ক্ষেত্রে আসবে তার সাথে, এবং নয়। এই ছোট ছোট পার্থক্যগুলো তুমি যদি না জানো, তাহলে তুমি কি করে ট্রান্সলেশনে দক্ষ হবে? ইংরেজির বেসিক তোমার কিভাবে স্ট্রং হবে? আলহামদুলিল্লাহ, ইংরেজি বেসিক স্ট্রং করার জন্যই মূলত আমাদের এই আয়োজন। আলহামদুলিল্লাহ, এবং এর মধ্যে দিয়ে শেষ হলো আমাদের আরও একটা ক্লাস, শেষ করলাম আরও একটি মিশন। শেষের ছোট্ট একটা গল্প বলতে চাই, গল্পটা না শুনে কেউ যাবে না। গল্পটা হলো যে একটা শিশু রাস্তায় না খেয়ে পড়ে আছে, ক্ষুধার জ্বালা চটপট করছে। তো কিছু মানুষ দায়িত্ব নিল সেই ছেলেটিকে খাওয়াবে, তাকে বাসায় নিয়ে আসলো, গোসল করে তাকে খাবার খেতে দিল। তাকে যখন খাবার খেতে দেওয়া হলো, সে এভাবে প্রতিদিনই কিছু খাবার খায় এবং কিছুটা ফেলে দেয়, এভাবে খায় আবার ফেলে দেয়। তো যারা নিয়ে এসেছিল শিশুটিকে, তাদের মনে প্রশ্ন জাগলো, আচ্ছা তুমি তো ক্ষুধার্ত ছিলে, তোমাকে খাবার দিলাম, তুমি সব খাবারটাই খাবে, তুমি কেন অপচয় করছো, তুমি কেন ফেলে দিচ্ছ? শিশুটি বলল, আমি তো ততটুকুই খেতে চেয়েছিলাম যতটুকু আমার দরকার। তখন তারা বলল যে তোমার কতটুকু পেটে ক্ষুধা এটা আমরা কি করে বুঝবো? তখন সেই ছেলেটি বলল, ক্ষুধার্ত ছেলেটি, যে আমার কতটুকু ক্ষুধা, আমার কতটুকু খাবার লাগবে, এটা যদি আপনারা নাই বুঝেন, তাহলে আমার দায়িত্ব আপনারা কেন নিলেন? যে সকল মানুষরা দায়িত্ব নিয়েছিল তারা চুপ হয়ে গেল। তারা ভাবল, সত্যিই তো, আমরা যখন দায়িত্ব তার নিয়েছি, তার পেটের পরিমাপটা আমাদেরই করা উচিত ছিল। আদৌ কি এটি সম্ভব? সম্ভব নয়। মোরাল অব দ্য স্টোরি কি? মোরাল অব দ্য স্টোরি হচ্ছে, আমি তোমাদের জন্য যা তৈরি করেছি, যা তোমাদের দিচ্ছি, যা তোমরা নিচ্ছ, তা কি তোমরা অনুমান করতে পারছো না যে কতটা গুরুত্বপূর্ণ এগুলো? নাকি সেই দায়ভারটাও আমাকে দেবে যে স্যার আমাকে যা দিচ্ছেন তা কি আমার জন্য কাজের, সেই দায়িত্বটা আপনিই নেন? কেন এতদিনেও কি বুঝে উঠতে পারোনি কি অমূল্য এক বিষয়, দীর্ঘদিনের গবেষণার ফসল আমি তোমাদের দিচ্ছি। সিরিয়াস হও, জেগে ওঠো, শর্টস রিলস দেখা বাদ দাও, সৃজনশীল হও, অধ্যাবসায়ী হও, স্পিড নিয়ে আসো। মনের ভিতরে মাঝে মাঝে একটু ঈর্ষা জাগে না অন্যজনকে দেখে যার পরিবর্তন হয়েছে?
যার সঙ্গে তুমি চ্যালেঞ্জ করেছিলে কোনো এক সময়, মনে মনে ভেবেছিলে আমিও তার মতো হতে চাই, তোমার নিজেকে মাঝে মাঝে ধিক্কার দিতে ইচ্ছে করে না যে আমি কেন এত অলস, অন্যরা পারে আমি কেন পারি না? নিজেকে জিজ্ঞাসা করো, এভাবে আর কতদিন? পারতে তোমাকে হবেই। এ যাত্রায় যদি ব্যর্থ হও, আর কোনো দিন ইংরেজি শেখার নাম নেবে না। আমি প্রত্যেকের জন্য দোয়া করি আজকের ক্লাসটি শেষ করেই রিভিশন না দিয়ে, বিশেষ করে প্রথম ক্লাসটা লেকচার 37 রিভিশন না করে ঘুমোতে যাবে না। কথা দাও আমাকে, 37 যাদের কাছে কঠিন লেগেছে রিভিশন করে ক্লাস শেষ করবে, ঘুমোতে যাবে, এই কথাটা আমাকে দিয়ে যাও। আলহামদুলিল্লাহ, আজকে আমরা আরও একটি মিশন শেষ করলাম। মিশন কত বলো তো? ইয়েস, মিশন 19 ইজ ইকুয়াল টু ডান। আর তো কয়েকটা দিন, এরপর তোমাদের বকাবকি করব না, তোমাদেরকে নিয়ে আমি কোনো অভিযোগ দেব না, তোমরাও বলার মতো কোনো মানুষ পাবে না। থাকো না কয়েকটা দিন আমার সাথে, অবশ্যই এই সুন্দর মুহূর্তগুলোর কথা তোমাদের মনে হবে, হয়ে থাকুক না এই সুন্দর মুহূর্তগুলো স্মৃতি হয়ে, যার কারণে এই কয়েকটা দিন লেগে থাকো চুম্বকের মতো। ইনশাআল্লাহ যারা কথা দিচ্ছ তোমাদের প্রত্যেকের চেষ্টা যেন মহান আল্লাহ কবুল করেন। আমরা টেক্সট বুকের মানে আমাদের এই পুরো আয়োজনের ওপেন বুক এক্সামটা নেব কবে, সেটা আগামীকাল শুক্রবার ক্লাসে আমি জানিয়ে দেব তারিখ সহ। শেষে আবারও মনে করে দিই, আগামীকাল শুক্রবার ক্লাস রয়েছে, তুমি জেনে নাও এবং অন্যকে জানিয়ে দাও। ঠিক আছে, তাহলে শেষ করলাম আজকের আয়োজনটি। ইনশাআল্লাহ আগামী দিন তোমাদের সঙ্গে আবারও কথা হবে। ভালো থেকো, যে ভালোর শেষ নেই, সুখে থেকো, যে সুখের সীমানা নেই, এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।